আচ্ছা। আচ্ছা, আমি এমনি হ্যাঁ ওই জাস্ট ট্রাই করি, শুরু করি। তো সাখাওয়াত কি অবস্থা, কেমন আছিস? আমি এই তো বন্ধু আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। ডিস্ট্রিবিউশন আলহামদুলিল্লাহ। ছাইড়া আছি, অনেক ভালো আছি এখন। আচ্ছা, তো পোস্টিং কোন জায়গায়? পোস্টিং বাড়ির কাছে দিছি। তাহলে তো ভালোই। হুম, পিসিবি চাকরি শুধু প্রমোশনটা একটু স্লো, এটাই। বাদ বাকি পাওয়ার সেক্টরের মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে বেস্ট। হ্যাঁ, আর তুই তো অনেক জায়গায় চেঞ্জ করছিস। হুম, তো কোন চেঞ্জ তো কোন জায়গায় করছি আমি ভাইবা, তো। কতগুলো ভাইবা দিছিস আসলে কতগুলো ভাইবা দিছিস, কত জয়েন করছিলি কোন জায়গায়, সবগুলা ডিটেলস বললে মানে সবার জন্য ভালো হয়। হুম, মানে কোন কোন মানে জায়গায় তুই জয়েন করছিস বা অলরেডি জব করছিস, এটা একটু বললে সবার আমার জন্য আর কি। আমি প্রথমে তো ওই যে ইয়াতে পিবিএস এ জয়েন করছিলাম করোনার আগে, ঠিক আছে না, এজিএম এ। এখানে তো হচ্ছে চাকরি করছি, মনে কর যে স্ক্রিন তো মনে হয় দেখা যায় 4 মাস মনে হয়। হুম। এরপর কয়েকটা সার্কুলার হয়েছে বড় বড়, দেখা যাচ্ছে। তখন আমি এই চাকরি ছেড়ে দিয়েছি 4 মাস করে। দেন আবার প্রিপারেশন শুরু করছি, যে দীপক হেলালের সাথে রুম নিয়ে করছিলাম, রিস্ক নিয়ে লাইফে। বিয়ে করছি তো ফোর্থ ইয়ারে থাকতে, করোনার আগে বিয়ে করছি, মানে করোনার সময়। রিস্ক নিয়ে চাকরি ছেড়ে দিয়ে আবার হচ্ছে শুরু করছি প্রিপারেশন। দেন প্রিপারেশনের প্রায় 4 মাসের বা 5 মাসের মাথায় আমার হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে। আর এর আগে তো হচ্ছে যে ভাইবা দিছি, ভাইবা দিতেছিলাম পরীক্ষা দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে ছিলাম 4 মাস। দেন 4 মাস পর হইলে আবার হচ্ছে যে ওয়েস্ট জোনে, ঠিক আছে, ওয়েস্ট জোনে হয়েছিল। এর সাথে সাথে আবার বিসিআইসি হয়েছিল। তো বিসিআইসি তে আমি জয়েন করি নাই। না, ওয়েস্ট জোনের আগে আবার পিডিবিতে হয়েছিল না। আচ্ছা হ্যাঁ, প্রথমে বিসিআইসি হলো, দেন পিডিবি। পিডিবি তো জয়েন করি নাই। দেন হইলো ওয়েস্ট জোনে, হইলো ওয়েস্ট জোনে গেলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছেড়ে, এখানে প্রায় 8 মাস করছি। দেন এটার পরে হচ্ছে নেস্কোতে হইলাম, নেস্কোতে করলাম প্রায় 27 দিন মতো। দেন হচ্ছে এখন পিজিসিবি, পিজিবি পিএলসি। মাশাআল্লাহ। তাহলে জয়েন করি না আমি বিসিআইসি তে আর হচ্ছে যে পিডিবি তে। ওতে আমি অপরচুনিটি পাইছি 7টায়, 2টা জয়েন করি নাই, 5টা জয়েন করছি। এটা কোনো বিষয় না, ভাইবা কি এটা আরো হচ্ছে ওই, এটা মানে আমি এটা আসলে এভাবে প্রকাশ বলতেও চাই না আসলে। সবার যখন হয় তখন সবারই হয়। আর ভাইবার যদি কথা বলি, ভাইবা অনেকগুলো দিয়েছি। ভাইবা আমার গণনা করলে মনে হয় 14 থেকে 15টা ভাইবা হবে মিনিমাম, বাদ মোটামুটি সবগুলোতে দিয়েছি। হতাশার চরম লেভেলে ছিলামই ধরা যায়, কিন্তু আল্লাহ যখন দিছে তখন একে একে সবগুলো দিছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনা আপনি মানে কিভাবে ঘটাইলেন, মানে এই এত শর্ট টাইমে, মানে এত শর্ট টাইম প্রিপারেশন নিয়ে? অনেকে তো না, ভাই খুব প্রিপারেশন লেন্দি আমার প্রিপারেশন শর্ট টাইম বলা যায় না। প্রিপারেশন নেয়। আর আমি বলি আমার প্রিপারেশন শর্ট টাইম বলা যায় না, শর্ট টাইম না। আর আমার প্রিপারেশন শর্টকাটও না, ছিল না, শর্টকাট ছিল না, তাই না, শর্টকাট ছিল না। অনেকে করে কি ওই শুরু করে হচ্ছে রনি পারভেজ শুরু করে পড়া, মনে করে রনি পারভেজ। দেন হচ্ছে যে আপনি তো অনেক ডিপ রনি পারভেজ জানেন। মোটামুটি থরলি পড়ে নেই, এর মধ্যে দুই একটা দিয়ে ওই যে কপাল ভালে চাকরি হয়ে যায়, কিন্তু ওই যে আপনাদের আমার এটা হচ্ছে রনি পারভেজ মূলই ছিল না। আমি যখন ফোর্থ ইয়ারে উঠি, ফোর্থ ইয়ারের আগ পর্যন্ত আমি ওই ইউনিভার্সিটিতে তেমন মানে ত্রিপলি পড়াপড়ি অত মজা পাই নাই, আর ওইগুলো অত বুঝতাম না। ফোর্থ ইয়ারে শুরু বুঝলাম যে আসলে আমার বেসিকটা দুর্বল আছে, আমাকে এটাকে আরো স্ট্রং করা দরকার। দেন এই ফোর্থ ইয়ারে আমার হচ্ছে যে সেমিস্টারে পড়ার পাশাপাশি আমি আবার নতুন করে আমি শুরু থেকে শুরু করছিলাম, নেটওয়ার্ক থিওরি থেকে শুরু করে মেশিন টেশিন সবগুলো। এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন থেকে হেল্প নিয়ে পড়ে আমি নোটও বানাইছিলাম। মোট কথা জাস্ট এখানে ছিল শুধু থিওরি ছিল, ঠিক আছে না, থিওরি ছিল, এখানে কোনো ম্যাথ প্র্যাকটিস ছিল না।
থিওরি আমি পুরা কভার করছিলাম, এবং তখন সে পুরা কভার হয়নি, এর মধ্যে করোনা ছিল, করোনার মধ্যে কিছু করছিলাম। তারপর হচ্ছে যে তারপরে মোটামুটি বের হওয়ার 6 মাস বা 9 মাসের মধ্যে আমার থিওরি কভার ছিল। থিওরি ধরা যায় যে জব এক্সামের জন্য যেটুকু লাগে মোটামুটি ছিল, প্রায় 100% থিওরি কভার ছিল, বাট ম্যাথ প্র্যাকটিস ছিল না। তখন পরীক্ষা দেওয়া শুরু করলাম। দেন আমার হচ্ছে যে স্টেপ ওয়াইজ ছিল, আমার পুরা সব সাবজেক্টের থিওরি আমার মাথায় মোটামুটি আছে। এরপর আমি হচ্ছে যে অল্প অল্প করে সব সাবজেক্টের ম্যাথ হচ্ছে যে প্র্যাকটিস করা শুরু করলাম। এভাবে স্টেপ ওয়াইজ আমি আগাইতাম, মানে কোনো একটা সাবজেক্টকে পুরো বাদ দিয়ে গেছি এরকম না, তবে সব সাবজেক্টে একবারই সব পড়ছি তা কিছু না, অল্প 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 করে এভাবে স্টেপ ওয়াইজ আগাইছি। এবং আমি যেটা দেখছি পরে যে আমার থিওরি ডেভেলপ করতে একটু সময় বেশি লাগছে, বাট থিওরি ডেভেলপ হওয়ার পরে ম্যাথ সলিউশনে তেমন কোনো প্রবলেম হয় না। থিওরি পুরো যদি ডেভেলপ হয়ে যায় আমার, তাহলে ম্যাথ আমি ইজিলি সলভ করতে পারতেছি। আবার কোনো ম্যাথে যে আমার কোনো কনফিউশন হতেছে না, যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। কমিউনিকেশনটা হয় কি দোস্ত, মানে হ্যাঁ, মেইনলি কমিউনিকেশন, প্রবলেম এটা আমি হ্যাঁ কমিউনিকেশনের দেখি। বলি যে কমিউনিকেশনে কমিউনিকেশনে রুয়েটে থাকতে তো মানে বইয়ের যে ধরনের কমিউনিকেশনের কোশ্চেন আসে সেরকম আসলে কোনো নলেজ ছিল না। দেন আমি কমিউনিকেশনে আমি এটা খুঁজে, মানে কমিউনিকেশনে পড়াটা গুছাইতে এবং ফর্মুলাগুলো খুঁজে বের করতে বা জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়েছে। বিশেষ করে যে ফুরিয়ার অ্যানালাইসিসটা, আমরা যদি ফুরিয়ারের যে আমরা হচ্ছে যে মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যানালাইসিস, এটার আমরা ফিজিক্যাল মিনিংটা আমরা আগে বুঝতাম না। কমিউনিকেশনে আসলে কমিউনিকেশনে কিছুই না, জাস্ট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? আমি এগুলো যখন আমার সব করা আছে, আমি যদি পড়াই বা কোনো এক সময় আমার নোট অনুযায়ী পড়াইলে সব ফর্মুলা করা আছে, এভাবে করে দিলে খুব ইজিলি হয়। তো এগুলো আমি করছি ইন্ডিয়ান গেটের প্রিপারেশন থেকে, ঠিক আছে? গেট প্রিপারেশনের থেকে গেট প্রিপারেশন ওদের ইউটিউব লেকচার টেকচার বা ওদের বই টই বিভিন্ন ধরনের নেট থেকে বই কালেক্ট করে, অথবা ইন্ডিয়ান অনেক গ্রুপে আমি অ্যাড ছিলাম, গেটের প্রিপারেশনে অনেক গ্রুপে অ্যাড ছিলাম, এখনো আছি। ওদের কাছে ওই বিভিন্ন নোট টোট নিয়ে বা ওই গ্রুপগুলোতে দিতে, ওইগুলো থেকে বিভিন্নভাবে পড়ে 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 তখন হচ্ছে আমি ডেভেলপ করছি। এবং কমিউনিকেশন নোটটা আমি যেটা বানাইছি, ওই ওই বেস থেকেই আমি বানাইছি, অঙ্কগুলো সলিউশন গুলো বের করছি। বুঝতে এবং আমি পারছি। এটা দেখছিলাম যে কমিউনিকেশনটা বানানো দরকার আমার আমার মনে নোটটা, হয় খুব আমার নিজের জন্য এবং হচ্ছে যে কঠিন মানুষের কাজ জন্য, করে কারণ না খুব। কমিউনিকেশনে অনেকে মানে পাচ্ছে না, বাংলাদেশে এভাবে কোনো পাওয়া যাচ্ছে না আসলে। ঠিক আছে দোস্ত, তোরা কন্টিনিউ কর, আমি একটু আচ্ছা, পরে আমি জয়েন। দেখি কি দিয়ে শুরু করি। আমি হচ্ছে যে এর আগে অল্প একদিন পড়াইছিলাম একজনকে। আমি শুরু করবো প্রথমে, আমি দেখি একটা সাবজেক্ট হচ্ছে যে সিম্পল জেনেতে, সেটা হচ্ছে ভিডিআর। আমরা সবাই জানি ভোল্টেজ ডিভিশন রুল, ঠিক আছে? ভোল্টেজ ডিভিশন রুল, এটা আমি সময় বেশি দেবো না, কারণ এটা সবাই জানে মোটামুটি। যে সিরিজে যদি আমার হচ্ছে যে সাপোজ দুইটা রেজিস্ট্যান্সই যদি আমি ধরি, এটা R1, এটা হচ্ছে R2, এটা যদি V হয়, টোটাল ভোল্টেজটা দুইটা রেজিস্টরের একপাশে ড্রপ হবে, ঠিক আছে? তো দুইটা যদি একপাশে হয়, তাহলে এই R1 রেজিস্টার R1 রেজিস্টরের একপাশে ভোল্টেজ V1 যদি হয়, আর R2 রেজিস্টরের একপাশে যদি ভোল্টেজ V2 হয়, তার মানে এই V1 প্লাস হচ্ছে V2 সমান হচ্ছে টোটাল হবে কি V হবে। এখন ইন্ডিভিজুয়ালি V1 কত হবে? ইন্ডিভিজুয়ালি V1 হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে R2 ইনটু হচ্ছে V। একইভাবে হচ্ছে V2 সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে R2 ইনটু V। এটাতে সমস্যা নাই, এটা সবাই পারে। আমি যেটা দিয়ে একটু যেটা করবো CDR, কারেন্ট ডিভিশন রুল, কারেন্ট ডিভিশন রুল।
রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিন। কারেন্ট ডিভিশন রুলটা হচ্ছে যে কোন ব্রাঞ্চে কিভাবে কারেন্টটা ডিভাইড হচ্ছে, কোন রেশিওতে ডিভাইড হচ্ছে, সেটা হচ্ছে সাপোজ এটা আমার যে কারেন্ট সোর্স কারেন্ট আই, এটা হচ্ছে R1 রেজিস্টার, এটা হচ্ছে R2 রেজিস্টার। এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে আমার I1, এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I2। ঠিক আছে? তবে নরমালি আমরা যেটা জানি আয়ন সমান এভাবে লিখি, আমরা আয়ন সমান লিখি অপর ব্রাঞ্চের রেজিস্ট্যান্স R2 ডিভাইডেড বাই হচ্ছে আয়ন প্লাস হচ্ছে R2 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। ঠিক আছে? তো আমরা এটা এভাবে শিখবো না, আমরা শিখবো এইভাবে যে এই ভোল্টেজ ডিভিশন যেভাবে করছি ওই রকম অনুরূপ ফর্মুলাটা আমরা ডেভেলপ করব। সে হচ্ছে কত I1, যেহেতু কারেন্ট আর এর রেশিও অনুসারে মানে যদি ইনভার্স রেশিওতে যায় তাহলে সেটা হবে 1 ডিভাইডেড বাই R1। এটা হবে কত 1 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই R2 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। আমি এইভাবে ডেভেলপ করব এবং এটা আমি মনে রাখবো। এটা মনে রাখার সুবিধা কি, সাপোজ আমার যদি আমি এইটা এভাবে রাখি, মনে রাখি যে দুইটা ব্রাঞ্চের ক্ষেত্রে যে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স এটা হচ্ছে আই, এটা হচ্ছে, কিন্তু এটা যখন আমার তিনটা যদি ব্রাঞ্চ হয়ে যায়, সাপোজ মনে হয় তিনটা ব্রাঞ্চ দিয়ে দিলাম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, তখন কিন্তু আমার হচ্ছে আমি ধরা খেয়ে যাবো। তখন আমি যদি শুধুমাত্র এই ফর্মুলা ডেভেলপ করে আমি যদি মনে রাখি তাহলে কিন্তু আমি এইবার হচ্ছে আমি ধরা খেয়ে যাবো, আমাকে বড় ক্যালকুলেশন করা লাগবে। বড় ক্যালকুলেশন মিন্স হচ্ছে যে ওই মানে প্রথম দুইটাকে হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স ধরা লাগবে, একটা রেজিস্ট্যান্স ধরে নিয়ে হচ্ছে যে ওই এই অনুযায়ী ভাগ করতে হবে, দেন হচ্ছে যে অপর কারেন্টটাকে আবার হচ্ছে ওই দুইটার জন্য ভাগ করে দিতে হবে। বাট আমি যদি এই অনুযায়ী ফর্মুলা ডেভেলপ করি তাহলে ইজিলি আমি বের করতে পারবো আয়ন সমান কি হবে, আয়ন সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে R1, টোটালটা কত 1 বাই R1 প্লাস হচ্ছে কত 1 বাই R2 প্লাস হচ্ছে 1 বাই R3 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। এইভাবে করে যদি আমার I2 বের করতে বলে খুব ইজিলি আমি 1 বাই কত R2 1 বাই হচ্ছে R1 প্লাস হচ্ছে 1 বাই R2 প্লাস হচ্ছে 1 বাই R3 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। একইভাবে I3 ও আমি বাইর করতে পারবো। আমি এইটুকু দেখানোর জন্য শুধু ই করলাম। সুতরাং আমাকে যেহেতু জব এক্সামটা মানে হচ্ছে যে খুবই কম্পিটিটিভ এক্সাম, সুতরাং আমাকে কিছু মানে স্পেশালি কিছু জিনিস মানে ডিজাইন করে রাখতে হবে যাতে আমি হচ্ছে খুব অল্প সময়ে সেটা সলভ করতে পারি যাতে। দেন দেখি কি টপিক আছে। এবার স্টার ডেল্টা কনভার্সনটা আমরা একটু দেখি। ডিএনএস করে দিচ্ছি। স্টার ডেল্টা কনভার্সনটা আমি একটু দেখি। স্টার ডেল্টা কনভার্সনটা আমি মনে হয় জীবনে 100 বার মুখস্থ করছি আর 100 বারই ভুলে গেছি। যেদিন মুখস্থ করি সেদিন মনে থাকে, তার 5 দিন পরে আবার ভুলে যায় কি হয় কি কোনটা কি। পরে আমি যখন একটু কৌশল করে মনে রাখলাম তখন হচ্ছে যে আমার এখনো মনে আছে, এখন না দেখলেও মনে থাকে। তো স্টার ডেল্টা কনভার্সনটা খুব সহজে মনে রাখা যাবে, আমি যদি একটু দেখাই দিই। নমেনক্লেচার করি আমি এটা, সেটা হচ্ছে সাপোজ এটা এ পয়েন্ট নিলাম, এটা বি পয়েন্ট নিলাম, এটা সি পয়েন্ট। সব পয়েন্ট না নিলে আমি নমেনক্লেচার গুলো ক্লোজ করে দিচ্ছি। এই রেজিস্টারটা হচ্ছে আর এ বি রেজিস্টার, এই উপরেরটা। এটা হচ্ছে আর বিসি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর
সি এর রেজিস্ট্যান্স। এই ভিতরেরটা যদি আমি এটা যদি কত ধরি, এটা হচ্ছে আর এ রেজিস্ট্যান্স, এই লালটা হচ্ছে ওয়াই কানেক্টেড হচ্ছে আর বি রেজিস্ট্যান্স, আর এর ভিতরে লালটা হচ্ছে আর সি রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আমরা প্রথমে ডেল্টা টু ওয়াই কনভার্ট করি, ডেল্টা টু ওয়াই কনভার্সন। ঠিক আছে, তো ওয়াই এর জন্য আমি সাপোজ যদি এই রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে চাই, কোনটা এ আর এ রেজিস্ট্যান্স, তাহলে আর এ নিলাম। ঠিক আছে, এখন আর এটা কোন ব্রাঞ্চের সাথে কানেক্টেড, আর এটা এই নোডের সাথে কানেক্টেড, এই ব্রাঞ্চের সাথে কি কি রেজিস্ট্যান্স কানেক্টেড, রেজিস্ট্যান্স কানেক্টেড হচ্ছে একটা আর এ বি কানেক্টেড, আর এটা হচ্ছে কত আর সি এ কানেক্টেড। এবং এই পয়েন্টে কিভাবে কানেক্টেড আছে, কোনো একটা পয়েন্টে যদি কোনো জিনিসে আমরা কানেক্টেড হয়, আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি, এটা প্যারালালের মতো দেখতে। এইভাবে যখন কানেক্ট হয়েছে এটা একটা প্যারালাল, এটা একটা যদি এই মানে সাপোজ যদি এটা মনে করি R1 হয়, এটা R2 হয়, এটা প্যারালাল যদি রেজিস্ট্যান্স হয়, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য আমরা কি লিখি, R1/R2 লিখি, ডিভাইডেড বাই কি লিখি, R1 প্লাস R2 লিখি। ঠিক আছে না, ওই রকম সেন্স থেকে আমি দেখছি যে এই পয়েন্টে ধরছি যে আর এ বি আর বি মনে হচ্ছে আমার প্যারালাল আছে, তাহলে আর এ বি আর বি হচ্ছে কি দিলাম, প্যারালাল কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমার কি, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কি কি আছে আমার, আর এ বি প্লাস হচ্ছে কত আর বি সি প্লাস হচ্ছে আর সি। এইভাবে আমাকে মনে রাখতে হবে, এভাবে মনে রাখলে আর ভুলবো না। তো আমরা একটু ভেরিফাই করে নিই যে ঠিক হইলো কিনা। এখান থেকে যদি ভেরিফাই করি, আর এ সমান কি ধরছে, আর এ কোনটা কত, আচ্ছা আর ওয়ান, হ্যাঁ আর ওয়ান সমান হচ্ছে আর বি সি ডিভাইডেড বাই আর বি সি। ঠিক আছে, একইভাবে যদি আমি আর বি নির্ণয় করি তাহলে কি হবে, আরবিটা কোন জায়গায় কানেক্টেড আছে, আরবিটা এইটা, আরবি কোন পয়েন্টে কানেক্টেড আছে, এই পয়েন্টে কানেক্টেড আছে। এটা একটা প্যারালাল কানেকশন, সাপোজ প্যারালাল কানেকশন, তাহলে এই প্যারালাল কানেকশন কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে আর হচ্ছে কি আর এ বি ইনটু হচ্ছে আর বি সি ডিভাইডেড বাই টোটালটা কি কোন তিনটা, টোটাল তিনটা, আর এ বি প্লাস হচ্ছে আর বি সি প্লাস হচ্ছে আর সি। একইভাবে হচ্ছে যে আর সি আমরা ক্যালকুলেশন করতে পারবো সেম একইভাবে। এইভাবে যদি আমি মনে রাখি তাহলে আমি হচ্ছে কোনোদিনই ভুলবো না। আচ্ছা, ডেল্টা টু ওয়াই কনভার্সন, এখন যদি আমরা ওয়াই টু ডেল্টা কনভার্ট করি তাহলে কিরকম হবে, আমরা এখন কনভার্ট করবো আমরা হচ্ছে কি ওয়াই টু ডেল্টা কনভার্সন। ওয়াই টু কনভার্সন, সাপোজ আর এ বি আমি বের করবো, ডেল্টা কানেকশনে আর এ বির মানটা বের করবো আমরা, আর এ বি কি হচ্ছে, আচ্ছা আর এ বি কোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের সাথে এই যে লাল আর এ এবং আর বি মোটামুটি সিরিজ ভাবে কানেক্টেড আছে। তো সিরিজ ভাবে দুটো যদি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, সাপোজ এটা আর এ, এটা হচ্ছে কি আর বি, তো সিরিজ ভাবে কানেক্টেড হলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, আর এ প্লাস আর বি। তাহলে একইভাবে আমি এটা কি লিখবো, আর এ প্লাস হচ্ছে আর বি। ঠিক আছে, কেউ আবার ভুল বুঝে না যে এটা সিরিজ কেমনে হবে, সিরিজ না, আমি জাস্ট ওইভাবে মনে করতে হবে যে সিরিজের মতো কানেক্টেড আছে, তাহলে আমার ফর্মুলাটা মনে থাকবে। তাইলে এই আর এ বির সাথে কানেক্টেড আছে কি এ আর এ, আর এ হচ্ছে কি আর বি, আর এ প্লাস আর বি দিয়ে দিলাম, এবং হচ্ছে এরপরে তার কি হবে, এরপরে যেটা হবে এই দুটো মাল্টিপ্লাই আর এ আর বি ডিভাইডেড বাই হচ্ছে রেস্ট অফটা যেটা আছে সেটা দ্বারা ডিভাইডেড করে দেবো, আর সি দ্বারা ডিভাইড করে দেবো। তাইলে আমি এটা কি হচ্ছে আমার আর এ বি ইটি পেয়ে যাবে। তো আমি এটা ক্রস চেক করি যে আমার হচ্ছে কিনা, তো ক্রস চেক করতে হলে তো এদের মতো করা লাগবে, এদের মতো করতে হলে একটু ক্যালকুলেশন করা লাগবে। আর সি ডিনোমিনেটরে আসবে, নিউমারেটরে কি আসবে আর এ আর সি প্লাস হচ্ছে আর বি আর সি প্লাস হচ্ছে আর এ আর বি। তো আর এ বি আমি এটার সাথে ক্রস চেক করে নিই, ওয়াই টু ডেল্টা করতেছি আর এ বি, দ্যাটস মিন এটা যদি আর এ হয়, আর এ কোনটা এইটা, এইটার সাথে কানেক্টেড আছে আর টু বাই আর থ্রি ডিভাইডেড বাই আর ওয়ান, অপোজিট কর্নারেরটা ডিভাইডেড বাই আর সি। ঠিক আছে,
আর বাদ বাকিগুলো থাকবে। তাহলে R1 R2 R1 R3 আর R2 R2 3। ঠিক আছে। এইভাবে একইভাবে তাহলে আমি কি নির্ণয় করতে পারবো? আমি যদি এটা নির্ণয় করি আর বিসি যদি নির্ণয় করে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? আর বিসিটা কোন কোন রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড আছে? এইটা, এই দুটো কি সিরিজের মতো কানেক্টেড আছে। এই রেজিস্ট্যান্স হচ্ছে আরবি আর এই রেজিস্ট্যান্স হচ্ছে কি আরসি। ঠিক আছে, আরবি আরসি, তাহলে হচ্ছে আরবি প্লাস হচ্ছে আরসি প্লাস হচ্ছে এই দুটোর মাল্টিপ্লিকেশন আরবি এবং হচ্ছে আরসি ডিভাইডেড বাই হচ্ছে আর অপোজিটটা, মানে হচ্ছে যেটা নাই এখানে রেস্ট অফ। এইভাবে অপোজিটটা আমার হচ্ছে কি অপর যেটা আছে সেটা আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি এইভাবে মনে রেখে কয়েকবার প্র্যাকটিস করি আমার মনে হয় সারা জীবন ভুলবো না। এবং আমি যেদিন থেকে এইভাবে প্র্যাকটিস করে মনে রেখেছি এখনো মনে আছে। আর আগে যদি ওই হাওয়ার উপর মনে রাখতাম ওই মনে থাকতো। হুম। যাও তুমি একটু যাও, ওর সাথে পরে কথা বলি। পড়াচ্ছি। হ্যাঁ হুম, যাও ওখানে যাও। হ্যাঁ, ডিস্টার্ব করো না, আন্টি যাও। তাহলে আমার হচ্ছে ওয়াই টু ডেল্টা, ডেল্টা টু ওয়াই কনভার্সনটা এর পরের টপিকটা একটু দেখি কি আছে, মনে করে এক সিরিয়ালে পড়ে। আমরা কেভিএল নিয়ে আলোচনা করব। কেভিএল নিয়ে আলোচনা করব আর পয়েন্ট ওয়াইজ কেভিএল, লুপের কেভিএল অ্যাপ্লাই না করে পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লিকেশনটা আমরা শিখব। কেভিএল কার্শফ ভোল্টেজ ল। এটা আমরা সবাই জানি যে একটা সার্কিটে টোটাল যে ভোল্টেজ কোন একটা লুপে সামেশন অফ বি ইকুয়ালস টু কত? 0। তার মানে টোটাল যে ভোল্টেজ মানে জেনারেট হয় এবং যে ভোল্টেজটা ড্রপ হয় সব মিলে টোটাল কোনো একটা লুপে সেটা সামেশন সবসময় কি হবে? 0 হবে। ঠিক আছে, এখন এটা সাপোজ এটা V1, এটা প্লাস হচ্ছে কত V2 কারেন্ট ডাইরেকশন। ঠিক আছে, আমরা ডাইরেকশনটা লিখব। পোলারিটি যে ডাইরেকশন এটা আমরা একটু কনভেনশনটা দেখি। হুম, হ্যাঁ, দাও দাও। আচ্ছা, এই সোর্সের পোলারিটি কি? এই সোর্সের পোলারিটি হচ্ছে এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো আমরা কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করব? কেভিএলটা যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা যেটা হচ্ছে যে আমরা লুপে যদি ঘুরি লাস্ট যে সাইনটা পাবো সেটাকে হিসাবে মানে রেফারেন্স হিসাবে নেব। আমি রেফারেন্স হিসাবে নেওয়ার একটা কারণ আছে এবং এটা লজিক্যাল। সাপোজ এই যদি আমি এখান থেকে শুরু করি মাইনাস টু প্লাস, তাহলে মাইনাস টু প্লাস মানে হচ্ছে কি প্লাস। এটা যদি বলি ভিএস তাহলে এটা ভিএস।
দেন হচ্ছে প্লাস টু মাইনাস, তার মানে কি এটা নেগেটিভ হচ্ছে, ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই জন্য নিয়ে আমরা সাধারণত শিখি যে লুপে অ্যাপ্লাই করলে যে পজিটিভ যে সাইনটা থাকে সেই অনুযায়ী লিখি, আমরা এভাবে লিখি, মানে কিভাবে লিখি, আমরা সাপোজ এখান থেকে শুরু করলে প্লাস ভি1 প্লাস হচ্ছে কত ভি2 প্লাস হচ্ছে ভি3, আর এর হচ্ছে নেগেটিভ মাইনাস হচ্ছে ভিএস ইকুয়ালস টু 0 লিখি। এর ইকুয়েশন সলভ করার জন্য বা ম্যাথমেটিক্যালি ঠিক, বাট হচ্ছে যে ইলেকট্রিক্যালি এটা একটা মনে করি যে ভুল বলা যায়। এর ম্যাথ পাঠাইছে নাকি পি সোর্স? আচ্ছা, এই ক্লাস আর 6 মিনিট আছে, আমি আবার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিব, তখন ওইটাতে কানেক্ট হতে হবে। তো এটা ভুল এই কারণে বলা যায় যে আমার হচ্ছে যে একটা সার্কিটে আমার হচ্ছে যে সোর্সের ভোল্টেজটা জেনারেট হয়, সুতরাং সোর্সের ভোল্টেজটা অবশ্যই কি হবে, পজিটিভ হবে, এবং অন্যান্য যে ভোল্টেজগুলো কনজিউম করতেছে মানে রেজিস্টার বা প্যাসিভ এলিমেন্টগুলো ভোল্টেজটা কনজিউম করছে তার জন্য অবশ্যই কি হবে, এটা অবশ্যই নেগেটিভ পোলারিটির হবে। তার মানে এটা ভোল্টেজ আমার এখানে জেনারেট হচ্ছে আর অন্যগুলো হচ্ছে কি কনজিউম করতেছে। তার মানে আমি সবসময় যদি পরের পোলারিটিতে নিই তাহলে আমার জন্য সবচেয়ে সহজ হবে। আচ্ছা, এটা হওয়ার এটা, আর এই অনুযায়ী যদি করি আমি হচ্ছে যে পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লাই আমি দেখাইতেছি কিরকম। সাপোজ কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমার রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরলাম 0 ভোল্ট, এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 15 ভোল্ট হয়, এটা হচ্ছে সাপোজ 20 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এটা যদি ভি1 বলি, এই পয়েন্টের ভোল্টেজ ভি2 যদি বলি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কি ভি3 যদি বলি, এই পয়েন্টের ভি4, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ গুলো কিরকম হবে। তা আমরা যদি পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করব, আমরা রেফারেন্স পয়েন্ট থেকে সবসময় শুরু করব। তো রেফারেন্স পয়েন্ট আমি যদি এটা হয় 0 হয়, তাহলে আমি সাপোজ যদি এইটা যদি আমি বের করি এইটা, তাহলে 0 -2 প্লাস, তার মানে হচ্ছে কি -2 প্লাস হচ্ছে কত ভোল্টেজ হচ্ছে এটা 10। একইভাবে যদি ভি1 আমি নির্ণয় করি তাহলে আমি কোথা থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, তাহলে প্লাস টু মাইনাস, তার মানে মাইনাস কত 20, দেন হচ্ছে প্লাস টু মাইনাস, আবার হচ্ছে কত মাইনাস, তাহলে কত 15। ঠিক আছে। আচ্ছা, আমি এইভাবে লিখি জিনিসটা আর একটু সহজ হবে তাহলে। কিভাবে কেভিএলটা অ্যাপ্লাই করতেছি, আমি এই পয়েন্ট থেকে আমি শুরু করতেছি, তাহলে 0, এই পয়েন্টের ভোল্টেজ কত 0, তাহলে 0 দেন প্লাস টু মাইনাস, তাহলে হচ্ছে কত -20, দেন এই পয়েন্টে প্লাস টু মাইনাস, মাইনাস কত 15, এই পয়েন্টের ভোল্টেজ তাহলে ইকুয়ালস টু হচ্ছে ভি1, তার মানে ভি ইকুয়ালস টু -35। একইভাবে যদি ভি2 নির্ণয় করি তাহলে কি হবে, তাহলে ভি2 তে আমি ওই একইভাবে ওই পয়েন্টে আমি আস্তে আস্তে যাব, আমি 0 রেফারেন্স থেকে আস্তে আস্তে যাব, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত 0, তাহলে 0 নিয়ে নিলাম, প্লাস টু মাইনাস, মাইনাস হচ্ছে 20, দেন হচ্ছে কি প্লাস টু মাইনাস, আবার মাইনাস, আবার হচ্ছে কত 10, দেন এই পয়েন্টের ভোল্টেজ, তার মানে ইকুয়ালস টু হচ্ছে কত ভি2, তার মানে ভি2 ইকুয়ালস টু মাইনাস হচ্ছে 30। আমার লুপ ওয়াইজ যদি আমি অভ্যস্ত হই কিভাবে অ্যাপ্লাই করে, তাহলে আমাকে এইটাকে মনে মনে আগে লুপ বানাইতে হবে, মনে মনে লুপ কিভাবে বানাইতে হবে, তাহলে এইটাকে আমাকে দিতে হবে, এবার নোটেশন দিতে হবে, এটা প্লাস এটা মাইনাস দেন হ্যাঁ, ভি2। বলো। বলতেছে এইখানে 0 + 20 + 15 + v1 = 0 এরকম ভাবে লিখলে হবে না? হুম। মনে জিরো। করেন ওই যে V1 এর ভোল্টেজটা বের করব, V1 যেখানে হ্যাঁ। 0 + 20 + 15 + v1 = 0,
দিয়ে বানাই নিলাম V1 এর। ওভাবে হবে। তো আমি এইভাবে সবসময় ব্যবহার করাটা হচ্ছে, এই যে পয়েন্ট ওয়াইজ বলতেছি, ঠিক আছে? আমি কোন পোলারিটি থেকে কোন পোলারিটি যাচ্তেছি সেই অনুযায়ী আমি এটাকে বসাবো, ঠিক আছে? কোন পোলারিটি, এটা 0 প্লাস টু মাইনাস, তাহলে আমার হচ্ছে কি ভোল্টেজটা ডিক্রিজ করতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভোল্টেজটা ডিক্রিজ করছে, এই জন্য কি নেগেটিভ হচ্ছে। যদি আমি এই দিক থেকে যাই বা ওই দিক থেকে কোনো একটা দিকে যাই, সাপোজ হ্যাঁ উল্টা এইভাবে যদি আমি অ্যাপ্লাই করি, এদিক থেকেও যদি যাই তাও আমি করতে পারবো। এদিক থেকে গেলে এই পয়েন্টের ভোল্টেজ কত V2, তাহলে V2 নিয়ে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে V2 পয়েন্ট থেকে কি হচ্ছে, রাইজ করতেছে, প্লাস মাইনাস টু প্লাস, তো রাইজ করতেছে, তাহলে কি হবে, প্লাস হবে কত 10। দেন এই পয়েন্টে মাইনাস টু প্লাস কত হচ্ছে, কত আবার হচ্ছে কি রাইজ করছে 10। দেন এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ যে পয়েন্টে আমি পৌঁছে গেছি সেটা সমান হচ্ছে ওই পয়েন্টের ভোল্টেজ, ওই পয়েন্টে যদি আমি পৌঁছে গেছি ওই পয়েন্টের ভোল্টেজ কত 0। একইভাবে একই আসবে -20 বা 30, কত এটা 20 ছিল, তাহলে -30, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট পর কেটে যাবে, হ্যাঁ? এরপরে আমি হচ্ছে যে কিছুক্ষণ 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আমি আর একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। জি ভাই, বুঝতে পারিনি আপনার কথা কি এটা। 1 মিনিটের মধ্যে, এটা ফ্রি ভার্সন তো, 1 মিনিটের মধ্যে জুমের মিটিংটা ক্লোজ হয়ে যাবে, 40 মিনিট টাইম মিনিট শেষ। জন্য আমি আবার আইডি পাসওয়ার্ড দিব, এটা হচ্ছে যে আবার জয়েন করবে ভাই। জি ভাই, ওকে করবো না। তো কেভিএল, আসলে কেভিএল সবাই জানি, কিন্তু আমি চাইতেছি যে এইভাবে যদি আমি ব্যবহারটা শিখি আমার অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? অনেক জায়গায় লুপ আকারে দেয়া থাকবে না, ঠিক আছে? সেই জায়গায় আমাকে ওই লুপের থেকে বের হইতে হবে। আমি সবসময় এইভাবে পয়েন্ট ওয়াইজ আমি কেভিএলটা অ্যাপ্লাই করবো, প্রতিটা পয়েন্ট ওয়াইজ আমি যাব। আমি যদি আমার রাইজ করে মাইনাস তো পজিটিভ প্লাসে যায়, তাহলে ভোল্টেজ রাইজ করতেছে, পজ করে রাখছি। তো পয়েন্ট ওয়াইজ যেটা বলছেন যে পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লাইটা হলে আমাদের অনেক সুবিধা দেয়, ঠিক আছে? সাপোজ এরকম আমি একটা সার্কিট, আদার্স সার্কিট আঁকতেছি না পুরোটা, আমি জাস্ট এক্সাম্পল বলছি, যখন আমরা নোডাল অ্যানালাইসিস করব, যখন ম্যাথ গুলো প্র্যাকটিস করব, তখন আমরা সুবিধা সুবিধা হবে। তো সাপোজ আমি এই কারেন্ট আমি বাইর করতে চাচ্ছি যে কত কারেন্ট যাবে, তাহলে এই কারেন্ট আমার হচ্ছে যে, আমি যদি লুপের চিন্তা করি, লুপ মাথার মধ্যে যদি রাখি যে লুপ ওয়াইজ আমরা কেভিএল যেটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? সেটাতে আমি যদি পয়েন্ট ওয়াইজ যাই তাহলে আমার জন্য খুব ইজি হবে জিনিসটা। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবো, সাপোজ এই V1 পয়েন্ট থেকে শুরু করতে, ভোল্টেজ V অথবা 0, আমি সবসময় চেষ্টা করবো আমরা 0 থেকে শুরু করলে সুবিধা হয়। আচ্ছা, সমস্যা নাই, V থেকে শুরু করা যায়। আমি হচ্ছে তাহলে 0 থেকে শুরু করবো, এই পয়েন্টের ভোল্টেজ কত 0, তাহলে 0 লিখলাম। দেন মাইনাস টু প্লাস, নাকি ছিল এটা কি প্লাস মাইনাস ছিল, মানে নিচে প্লাস ছিল উপরে মাইনাস ছিল, তাহলে প্লাস টু মাইনাস, তার মানে ভোল্টেজটা ডিক্রিজ করছে, তাহলে -20। দেন হচ্ছে এই R1 এর অ্যাক্রসে আমার ভোল্টেজ এটা ড্রপ হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কারেন্টের ডাইরেকশন কোন দিকে ধরছি সেই অনুযায়ী কিন্তু এই R1 এর ভোল্টেজ গুলো কি হবে, পোলারিটি হবে। আমরা যদি কারেন্ট এই দিক থেকে এদিকে যায়, তাহলে আমরা জানি রেজিস্টরের যে দিক থেকে কারেন্ট হচ্ছে সেটা পজিটিভ পোলারিটি, আর যে দিক দিয়ে বের হয় এটা নেগেটিভ পোলারিটি, তাহলে এটা হবে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ পোলারিটি, এরকম পোলারিটিটা হবে দিছেন এখানে। তাহলে আমি এই পয়েন্টে চলে আসলাম, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কি, এটা হচ্ছে কি এদিক থেকে এদিকে যাচ্ছি, নেগেটিভ টু প্লাস, মানে কি রাইজ করতেছে, তার মানে যে মাইনাস টু প্লাস হয়ে যাচ্ছে। রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কত, I ইনটু R2। দেন এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্ট থেকে আমি আবার উপর দিকে, তো আবার ওই পয়েন্ট থেকে কত মাইনাস টু প্লাস, আমার রাইজ করতেছে প্লাস কত 10। দেন আমার রেজিস্টর অ্যাক্রসে এই পয়েন্টে আবার হচ্ছে কত মাইনাস টু প্লাস, আমার আবার রাইজ করতেছে প্লাস, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কত R1 ইনটু হচ্ছে কি হতো I ইকুয়ালস টু, আমি এই যখন এই পয়েন্টে চলে আসি, এই পয়েন্টে মানে কি V1 পয়েন্টের ভোল্টেজ না, এই পয়েন্টের ভোল্টেজ কত V2, V1, তার মানে এই পয়েন্টে যে ভোল্টেজটা, তার মানে এই পুরো পয়েন্ট, এই যে চলে আসলাম ওই পয়েন্টে, তার মানে টোটাল ভোল্টেজটা কত V। এইভাবে আমি হচ্ছে জিনিসটা লিখবো, ঠিক আছে? ম্যাথ যদি থাকে তোমাদের কাছে তাহলে পাঠাইতে পারো, খুব সহজে এরকম যদি কোনো থাকে যেটার জন্য মানে প্র্যাকটিস করা যেতে পারে।
সাপোজ এইটা যদি আমরা একটু দেখি, okay? যেমন আচ্ছা ভাইয়া, ম্যাথ গুলা আলেকজান্ডার সাদিকুর বই থেকে সলভ করা যায় না এগুলা? যায়, তো থিওরি তাহলে ভালো ওটা বুঝলে কি? ওগুলো করা যায়, ঠিক আছে। কিন্তু ম্যাথ সাদিকের বই অনেক ম্যাথ আছে, তোমরা সিলেক্ট করে জি। রাখো, অথবা পাঠায় আমি সলভ করে দেবো। এখনো করা যায়, কিন্তু থিওরিটা মোটামুটি হয়ে গেলে তখন সলভ করা যাবে, এখন তো জাস্ট প্রাইমারি লেভেলে। আচ্ছা, এইখানে আমাকে ভিএবি বের করতে বলছে, ঠিক আছে না, ভিএবি, ঠিক আছে, ভিএবি বের করতে বলছে। তো বি পয়েন্টের ভোল্টেজ কত এটা তো বলা নাই, ঠিক আছে না। তো বি পয়েন্টের ভোল্টেজ মনে করলাম যে বি ধরে নিলাম, আর বি এ পয়েন্টের ভোল্টেজ কত, বি এ ধরে নিলাম। তাহলে ভিএবি কি হবে, ভিএবি সমান হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। আমরা লুপের কনসেপ্ট এখানে ব্যবহার করতে পারি, কিন্তু আমি চাচ্ছি লুপের কনসেপ্ট ব্যবহার করব না, আমরা হচ্ছে পয়েন্ট ওয়াইজ যাবো। তো সাপোজ আমি এ পয়েন্ট থেকে শুরু করতেছি, তো এ পয়েন্টের ভোল্টেজ কত, ভিএ। এই পয়েন্ট থেকে আসা শুরু করলাম, এখানে কি প্লাস টু মাইনাস, তার মানে কত, মাইনাস, ভোল্টেজ নেগেটিভ দিকে যাচ্ছি, মাইনাস ভি1। দেন এই পয়েন্টে চলে আসছি, এই পয়েন্টে যদি চলে আসে দেন আবার কত, প্লাস টু মাইনাস, মাইনাস আছে কত, ভি2। দেন এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্টে আবার কত, মাইনাস টু প্লাস, তার মাইনাস টু প্লাস হচ্ছে কত, ভি3। দেন এই পয়েন্টে চলে আসি, এই পয়েন্টে ভোল্টেজ কত, তার মানে এটা ইকুয়ালস, এই পয়েন্টে চলে আসছে যেহেতু, তাহলে কত, ভি বি, ঠিক আছে। এখন যদি ভি এ বি মাইনাস ভি বি করি তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা ওই রেজিস্ট্যান্সের মানে ভিডিআর যে ভোল্টেজ ডিভিশন রুল আর কারেন্ট ডিভিশন রুল যেটা বললাম, ঠিক আছে। এই দুটোর সাথে আরো একটা যেটা থাকে রেজিস্ট্যান্সের না, এটা ইন্ডাক্টর আর ক্যাপাসিট্যান্স, এটা একটু দেখে নিই এটা কিরকম হবে, ঠিক আছে। ইন্ডাক্টর হচ্ছে ক্যাপাসিটর। আচ্ছা, আর এর ইম্পিডেন্স কি, রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স কি, আর না, জাস্ট, ঠিক আছে না, তার মানে এখানে কোনো কনস্ট্যান্ট হচ্ছে যে ইনভলভ হচ্ছে না। আচ্ছা, এল যদি হয় ইন্ডাক্টরের ইম্পিডেন্স কি হয়, যে ওমেগা এল, যে ওমেগেল। ওমেগা, ঠিক আছে। তার মানে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স হয় সেটা হচ্ছে যে এল এর সমানুপাতিক যদি হয়, প্রপোর্শনাল টু এল, তার সাথে এর মানে যদি ধরি একটা কনস্ট্যান্ট গুণ হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, সি এর ইম্পিডেন্স কি হয়, সি এর ইম্পিডেন্স 1 বাই মাইনাস জে ওমেগা সি হয়, ঠিক আছে না। তার মানে এই পোরশনটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমি বলতে পারি যে সি এর ইম্পিডেন্স 1 ডিভাইডেড প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই সি, ঠিক আছে। আচ্ছা, এখন ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল গুলো তাদের জন্য কি রকম হবে, আমি যদি ধরি যে আর এর ইম্পিডেন্স আর এর সমানুপাতিক, এল এর ইম্পিডেন্স এল এর সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। তার মানে ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল গুলো আর এর যেরকম এল এরও সেরকম হবে, ঠিক আছে। যদি আমি দুইটা এল, সাপোজ এটা এল1, এটা যদি আমি এল2 ধরি, ঠিক আছে। এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এল1 ও এল2 দুইটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা হচ্ছে যে আইসোলেটেড ইন্ডাক্টর, ঠিক আছে। কারণ ইন্ডাক্টর দুইটা পাশাপাশি চলে আসে, তাদের মিউচুয়াল ইফেক্ট চলে আসে, আমরা এখানে মিউচুয়াল ইফেক্টটা কনসিডার করছি না, দুইটাই সেলফ ইন্ডাকটেন্স, যেখানে তাদের মধ্যে একটা আইসোলেশন আছে, তাদের মধ্যে কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোনো কনসেপ্ট নাই। কারণ মিউচুয়াল ইন্ডাকটেন্স চলে আসলে তাদের কি হবে, ইম্পিডেন্স গুলোর জন্য আবার হচ্ছে যে একটা মিউচুয়াল ইম্পিডেন্স চলে আসবে, তখন কিন্তু আবার করতে পারবো না, ঠিক আছে। তো এল যখন আমি বলতেছি এটা হচ্ছে কি দুইটা আইসোলেটেড, আইসোলেটেড মিন্স হচ্ছে তারা ম্যাগনেটিক্যালি আইসোলেটেড, একজনের হচ্ছে যে ম্যাগনেটিক ইফেক্ট আরেকজনের উপর যাবে না, তাদের হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইফেক্ট কোনো থাকবে না। তাহলে এই কারেন্ট, আচ্ছা এখানে আমি কারেন্ট ডিভিশন বলছি, তাই কারেন্ট সোর্স আমি নিয়ে নিই, ঠিক আছে। এটা হচ্ছে সাপোজ আয়ন। তো সেম ভাবে একই ভাবে তাহলে আয়ন কত হবে, আয়ন হবেও আমরা কারেন্ট ডিভিশনে দেখছিলাম যে এইভাবে আমি ব্যবহার করব, কারেন্ট ডিভিশন 1 বাই L1 ডিভাইড বাই কত, 1 বাই L1 প্লাস হচ্ছে 1 বাই L2 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট, ঠিক আছে। এইভাবে লেখার একটা সুবিধা আছে, বলছিলাম যে যখন ব্রাঞ্চ আমরা যদি তিনটা হয়ে যায় তখন আমরা যে জেনারেল যেটা জানি যে
উপরে হয় অপোজিট, যে ব্রাঞ্চ নির্ণয় করছি তার অপোজিটটা হয়, তার মানে L2 হয় ডিভাইডেড বাই কত L1 প্লাস L2 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। এটা ভালো যখন দুইটা ব্রাঞ্চ হয়, কিন্তু তিনটা ব্রাঞ্চ হয়ে গেলে তখন আমরা ধরা খেয়ে যাবো। বাট আমি যদি এভাবে ফর্মুলাটা আমি ডেভেলপ করি আমার ব্রেনের মধ্যে রাখি, তাহলে তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, যতগুলো ব্রাঞ্চ থাকে আমি ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। সময় আমার ওখানে নষ্ট হবে না, এক্সামে যদি চলে আসে আমার টাইম লস হবে না। বাট এক্সামে যদি আমি যদি না জানি তাহলে আমার ওখানে একটা বিশাল সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো কাহিনী। ভোল্টেজ ডিভিশন আমি যাচ্ছি না। ভোল্টেজ ডিভিশন তাহলে কি হবে, সাপোজ দুটো সিরিজে যদি এল কানেক্টেড থাকে, ঠিক আছে না, সাপোজ যদি দুইটা এল সিরিজে এল কানেক্টেড থাকে, তাহলে V1 সমান হচ্ছে L1 ডিভাইডেড বাই L1 প্লাস হচ্ছে L2 ইনটু হচ্ছে V, আর V2 হবে কত L2 ডিভাইডেড বাই L1 প্লাস হচ্ছে L2 ইনটু হচ্ছে V। তার মানে ফর্মুলাগুলো দেখতে একই রকমই আছে, ঠিক আছে না। ভোল্টেজ যখন শুধুমাত্র কি নিচ্ছে, ওই ভ্যালুটাই নিচ্ছে, আর যখন কারেন্ট নির্ণয় করছি তখন ইনভার্স হিসাবে সবগুলোকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো সি এর তাহলে কিরকম হবে। আর এবং এল এই দুইটা কি ছিল, ইম্পিডেন্স গুলো ছিল আমার হচ্ছে যে ভ্যালু আর এবং এল এর সেটা সমানুপাতিক ছিল। ঠিক আছে না, সেগুলো কি ছিল, সমানুপাতিক ছিল। এর জন্য কোনো সম্ভব হচ্ছে যে এগুলো কি এইরকম রুলস হবে, তাহলে সি এর জন্য কি হবে, সি যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আমি যে জায়গাগুলোতে শুধুমাত্র এল বা আর ব্যবহার করছি সেগুলোতে কি 1/c ব্যবহার করব। ঠিক আছে, আর যেগুলোতে আমি হচ্ছে যে 1/L ব্যবহার করি সেগুলোতে কি সি ব্যবহার করবো শুধুমাত্র। এরকম সাপোজ আমি যদি ক্যাপাসিটর নিয়ে নিই, যেটা প্রথম ভোল্টেজ ডিভিশন ওটা দেখি, টোটাল ভোল্টেজ V, এর একপাশে ভোল্টেজ হচ্ছে V1, এর একপাশে ভোল্টেজ হচ্ছে কত V2, এটা হচ্ছে C1, এটা হচ্ছে কত C2। তাহলে V1 কত হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, আমরা আর যখন লিখছি তখন জাস্ট R1 লিখছি, এখানে কি লিখবো 1/C1, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। দেন হচ্ছে 1/C1 প্লাস হচ্ছে কত 1/C2 ইনটু হচ্ছে V, টোটাল ভোল্টেজ এ হচ্ছে V1। ঠিক আছে, আমরা নরমালি যেভাবে আমরা পড়েছি ইউনিভার্সিটি বা জেনে যে বা যেভাবে পড়াই নরমালি, যে বলে যে ক্যাপাসিটরের জন্য হচ্ছে যে ওর মানে প্যারালাল কানেকশন করলে যেরকম হয় সেরকম হবে ভোল্টেজ ডিভিশন গুলো বা কারেন্টের জন্য। প্যারালাল কানেকশন করলে সাপোজ এটাকে যদি আমি এটা সলিউশন করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সি C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইনটু হচ্ছে V। আমরা এভাবে পাবো। একইভাবে যদি এটা যদি আমার কি হয়, ক্যাপাসিটর হয়, আমি কারেন্ট ডিভিশন রুল করি, ক্যাপাসিটর ইউজ করব নেক্সট। আমরা প্রথমে থিওরি গেলাম মোটামুটি একটু দেখে নিই, ঠিক আছে, আমার মতো করে, তারপর আমরা ম্যাথ সলভ করব, তাহলে তখন আরো ভালো বোঝা যাবে জিনিসগুলো। তাইলে আয়ন কত হবে, আয়ন হবে C1 ডিভাইডেড বাই C1 প্লাস হচ্ছে C2 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট I। একইভাবে কত হবে, আইটি হবে C2 ডিভাইডেড বাই C1 প্লাস হচ্ছে C2 ইনটু টোটাল কারেন্ট হচ্ছে I। ঠিক আছে, এটা একটা জিনিস ছিল। আমরা ব্রিজ রেজিস্ট্যান্স, ব্রিজের একটা জিনিস দেখাই, এটা অনেক কাজে লাগে। এই আমরা কি বলি, হুইট স্টোন ব্রিজ বলে। ঠিক আছে, তো এই হুইট স্টোন ব্রিজের যদি এই ভি পয়েন্ট আর হচ্ছে যে এ পয়েন্ট আর বি পয়েন্টে যদি ভোল্টেজ কি হয় সমান হয়ে যায়, তাহলে এখান থেকে কারেন্ট কি হবে, জিরো হবে।
এটা তো আমরা জানি, ঠিক আছে। এই কারেন্ট আমাদের জিরো হবে, 2 পয়েন্টের ভোল্টেজ সমান হলে ভোল্টেজ কারেন্ট জিরো হবে। কারেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে এই মাঝের পোর্শনের আর কোনো দাম নাই, ঠিক আছে, থাকা না থাকা একই কথা। তো ইকুইভ্যালেন্ট আমার হচ্ছে যে রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় অনেক সময় এরকম ব্রিজ কন্ডিশন আছে যেখানে হচ্ছে কি এরকম এই মাঝের পোর্শনটা আমরা অটো বাদ দিয়ে ক্যালকুলেশন করতে পারি, যাতে আমার হচ্ছে যে সার্কিট অনেক সময় সিম্পল হয়ে থাকে। এখন এই রেশিওটা কি হবে? এই রেশিওটা হবে যে এই V1 এবং V2 পয়েন্টের ভোল্টেজ তখনই সমান হবে যদি R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু হচ্ছে কত, এটা Rx ধরা আছে, Rx ডিভাইডেড বাই হচ্ছে কত Ry, এটা হচ্ছে Ry, এইটা যদি হয়। অথবা যদি আমি এটাকে যদি আরেকটু মডিফাই করে লিখি তাহলে R1 ডিভাইডেড বাই হচ্ছে Rx ডিভাইডেড বাই সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই Ry, এই দুইটা কেস হয়। এখন এইখানে যেটা সমস্যা হয়, সমস্যা কিছু না, যে সাপোজ আমি পড়ছি এটা অনেক দিন আগে, 6 মাস আগে মনে করেন পড়ছি, এবার কোনো কারণে এক্সামে চলে আসলাম, এরপরে দেখি না। এখন যে কনফিউশনটা এরা হয়েছে হয় যে অনেক সময় ভুলে করে দিয়ে আমি কোনাকুনি নিয়ে নিই অনেক সময়, যে R1 ডিভাইডেড বাই Ry সমান হচ্ছে কত Rx ডিভাইডেড বাই কোনাকুনি R1 ডিভাইডেড বাই Ry তার R2 ডিভাইডেড বাই Rx। এটা আমাদের কনফিউশন তৈরি হয়ে যায় অনেকদিন যদি না পড়ি কনফিউশন। তাহলে এই কনফিউশনটা কিভাবে মুক্ত হবে? এই কনফিউশন মুক্ত হওয়া খুবই সহজ, যে আমাদের যেটা খেয়াল করে মনে রাখতে হবে, খেয়াল করে মনে রাখতে হবে যে রেশিওটা সবসময় হবে কোনো একটা পয়েন্টের সাথে কানেক্টেড দুইটা রেজিস্ট্যান্স। সাপোজ এই পয়েন্টে যদি কানেক্টেড, এই পয়েন্টের রেজিস্ট্যান্স কত, এই R1 আর হচ্ছে R2, তার মানে R1 ডিভাইডেড বাই R2, আর এই পয়েন্টের কানেক্ট আছে কত Rx ডিভাইডেড বাই Rx বাই R, এভাবে নিতে পারি। অথবা যদি আমি এই পয়েন্টটা ধরি যে এই পয়েন্টের সাথে কানেক্টেড দুইটা হচ্ছে যে রেশিও নিয়ে, যেটা R1 ডিভাইডেড বাই Rx, এই যে R1 ডিভাইডেড বাই Rx, আর এই পয়েন্টের সাথে কানেক্টেড হচ্ছে কি আছে R2 ডিভাইডেড বাই Rx। তার মানে দুইটা আইসোলেটেড রেজিস্ট্যান্সের এই যে R1 এবং Ry যদি ধরি তাহলে এই দুইটা কি পরস্পরের সাথে কোনো মানে হচ্ছে যে কানেক্টেড না, পরস্পরের সাথে হচ্ছে যে কোনো পয়েন্টে কানেক্টেড না, তাহলে এই রেশিওটা হবে। শুধু এইটুকু আমাকে মনে রাখতে হবে, সব মাথায় রাখতে হবে যে রেশিওটা সবসময় একটা পয়েন্টের সাথে কানেক্টেড দুইটা রেজিস্ট্যান্সের হবে। সেটা এই এটা ডিভাইডেড এটা নিতে পারি, অথবা এটা ডিভাইডেড এটা নিতে পারি। এইটুকু মনে রাখলে আমার হচ্ছে যে আর কনফিউশন এড়াইজ হবে না কোনো সময়। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসলে কত রকমের যে মানে যে জিনিস আমি কনফিডেন্টলি জানি এটাও কনফিউশন তৈরি হবে, এটা না এটা ভুল করে চলে। পড়ার টেবিল আর পরীক্ষার টেবিল কনফিউশনে কনফিউশন সম্পূর্ণ ভিন্ন, 180 হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেল। ভাইয়া, ওই যে গ্যালভানোমিটারের ওইখানে কি গ্যালভানোমিটার এখানে কি বলো? ভাইয়া, ওই গ্যালভানোমিটারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মানে আমার ওই গ্যালভানোমিটারের বিষয়ে একটু আছে, ওইটা কি ভাই শুধুমাত্র কারেন্টের উপস্থিতির জন্য এটা রিডিং দেয়, না মানে আসলে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার কি করে? এটা কি গ্যালভানোমিটার মানে জাস্ট কারেন্টের না, গ্যালভানোমিটার এটা হচ্ছে এটা কারেন্টের কারেন্ট ওটা অ্যামিটার তো টাইপের ধরাই যায় না, উপস্থিতি। রেজিস্ট্যান্স খুব লো রেজিস্ট্যান্স। ওই অ্যামিটারের মতো ধরা যেতে মনে করা যেতে পারে, কিন্তু অ্যামিটারে হচ্ছে যে মেজার করে দিয়ে দেয়। আর গ্যালভানোমিটার সাধারণত ওই আমরা কারেন্ট আছে কিনা এটা উপস্থিতির জন্য যেটা মাপে, মানে নর্মাল একটা ডিভাইস উপস্থিতি এবং হচ্ছে কোন দিকে ডাইরেকশন যাচ্ছে কিনা, এটার জন্য কোন দিকে ডাইরেকশন। সাপোজ যদি নিচ থেকে উপর দিকে হয়, ডিরেকশনও দেয়? ডান দিকে হয় তাহলে উপর থেকে নিচে হলে বাম দিকে ডিফ্লেকশন দিবে, এর জন্য ইউজুয়ালি। ও আচ্ছা। আর স্পেসিফিক ভাবে ভ্যালু মানে যদি শুধু মাপতে চাই কারেন্টের যে আমার উপস্থিতি। স্পেসিফিক কত ভ্যালু আছে, কোন দিকে কত আছে, সবগুলো তখন অ্যামিটার ইউজ করে। তার মানে এটা বুঝছি লো বুঝছি। বাজেট ডিভাইস ধরতে পারে, অ্যামিটারটা একটু। ওইটার জন্য ভাই যদি ওইটা ওয়ান থাকে তাহলে ওর জন্য এক্সট্রা কোনো কিছু করতে হয় নাকি, যে মানে কোনো রেজিস্ট্যান্স বা কোনো কিছু অ্যাড করতে হয় বা এরকম কোনো কিছু? ওটা ওটা তো যদি- ডিফারেন্ট কেস চলে গেল, যে হ্যাঁ, এখন আমি যে জায়গায় গ্যালভানোমিটারটা লাগাচ্ছি, এখন ওই গ্যালভানোমিটারে সাপোজ ওই কারেন্ট নিতে পারে 10 অ্যাম্পিয়ার, আমি এমন একটা সার্কিটে লাগাচ্ছি যেখানে কারেন্ট যেতে পারে 100 অ্যাম্পিয়ার, তাহলে ওই জায়গায় আমি ওই গ্যালভানোমিটার লাগাইলে তো লাগার সাথে সাথে উড়ে যাবে গ্যালভানোমিটার। তখন আমাকে বুদ্ধি করতে হবে যে আমাকে হচ্ছে বাইপাস রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। মোস্ট অফ দা কারেন্ট মানে হচ্ছে 100 অ্যাম্পিয়ার টোটাল যদি সার্কিটের কারেন্ট আছে, তাহলে 90 অ্যাম্পিয়ার যাতে আমার বাইপাস এবং রেজিস্ট্যান্সের ভিতরে চলে যায়, এবং জাস্ট ওর রেটিং যেটা আছে 10 অ্যাম্পিয়ার সেটা যে তার ভিতর দিয়ে যায়, এটাকে বলে স্কেলিং বলা না হয়। ভাই, ম্যাথের পারপাসে বলতেছি, মানে ম্যাথ পারপাসে যদি ম্যাথের ম্যাথে পারপাসে মানে এখানে কোনো কিছু কারেন্ট নাই, থাকে এখানে জাস্ট ওই কারেন্ট
2 পয়েন্টের ভোল্টেজ শর্ট 0 করে হবে দেব? তখনই এখানে কারেন্ট 0 হবে, এটা চেক করার জন্যই হচ্ছে ধরা। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ দিয়ে কিন্তু গ্যাল রেজিস্ট্যান্স না, না মাপা ভাই হয়, আমি রেজিস্ট্যান্স ওইটা মাপার বলতেছি না। জন্যই কিন্তু গ্যালভানোমিটার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? আমি এখানে ভাই আমি ওইটা বলতেছি না। সাপোজ সাপোজ ধরেন গ্যালভানোমিটার কাজ করতেছে, একটা ম্যাথ দেওয়া আছে, এই চিত্রই ধরেন গ্যালভানোমিটার কাজ করতেছে, হুম, তাহলে কি ওই পোর্শনটা কি শর্ট হবে? মানে ওইটার কি শর্ট বিবেচনা করতে হবে হ্যাঁ নাকি অবশ্যই ওইখানে শর্ট ওপেন বিবেচনা করতে হবে, বিবেচনা করতে হবে? গ্যালভানোমিটার একটা অ্যামিটার না, অবশ্যই শর্ট জি বিবেচনা জি করতে হবে। জি, এইটাই জিজ্ঞেস করতেছিলাম। ওই যে, অবশ্যই শর্ট, শর্ট না হলে তোমার এখানে রেজিস্ট্যান্স যদি যেটা চলে আসে, আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে এটা তখন দেওয়া ওইটা থাকলে দেওয়া একেবারে থাকলো, সরিয়ে আর দিবে। আইডিয়াল হলে তো ওই ওটা ধরতে হবে, ঠিক আছে? জি জি এখন বিষয় হলো যে এইখানে হচ্ছে যে গ্যালভানোমিটারের সাথে একটু প্র্যাকটিক্যাল মানে কেসটা নিয়ে নেওয়া হয়, যে এর সাথে মানে প্র্যাকটিক্যালি তো আমরা হচ্ছে যেটা করি, যে প্র্যাকটিক্যাল কোনো একটা জিনিস তো আইডিয়াল না, অবশ্যই ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে এই গ্যালভানোমিটারটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে কি একটা, মনে করো যে গ্যালভানোমিটার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স, তার মানে এই দুটো শর্ট কল্পনা করতে পারি, আর এই হচ্ছে যে এটা যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এভাবে কল্পনা করতে জি জি পারি। জি জি, এটাই জিজ্ঞেস নাহলে তো করতেছি। তোমার হচ্ছে যে এটা তো সার্কিট তো শর্ট হয়ে গেল, সার্কিট শর্ট হয়ে গেলে তো, এই যদি সার্কিট শর্ট হয় তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ তো এমনি সমান হবে, তাহলে তো আমি চেক করতে পারলাম না। প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে যে আসলে আচ্ছা আইডিয়াল ভাই, সার্কিট এখানে করো। আমার একটা জিনিস আছে, মানে একটা জিনিস আপনারা একটু দেখা, এখান থেকে তো মনে হয় ডিসপ্লেতে দাগ দেওয়া যায়। হুম, ভাই ভাইয়া এই যে দাগ করতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া ওই যে এই ধরনের একটা সার্কিট আছে না আপনার, এই এরকম দিয়ে, এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে আপনার, আবার এইখানে একটা থাকে, মানে ওই যে ইয়ের মতো বলে যে এই জায়গার কারেন্টটা নির্ণয় করতে, হ্যাঁ, এটা যে যে সহজ তো। মাঝখানে যে শর্ট। এখন কারেন্ট, ভাইয়া এইখানে আমার একটা প্রশ্ন আছে, এইখানে ভাইয়া যদি এইরকম করি তাহলে দেখেন, এই যে যদি এইরকম করে এটা আঁকাই, তাহলে কিন্তু ওইটার অ্যান্সার কিন্তু মেলে না। মানে আমি যদি ওই কারেন্টটা যদি এই জায়গায় নির্ণয় করি তাহলে কিন্তু মেলে না, কিন্তু এটা তো এরকম ভাবেও তো আঁকানো যায়। মানে বুঝতে পারছেন আমার কথা? না বুঝছি তোমার কথা। এখন বিষয় হচ্ছে যদি এরকম হয় এই যে, মেলে না, এখন কিন্তু ওইটা আমি এটা না দেখছি ভাই, ঠিক মেলে আছে, না। হ্যাঁ। এখন বিষয় হলো যে এখানে তোমাকে দেখতে হবে, বিষয়টা হচ্ছে যে এখানে একটু তোমাকে বুঝতে হবে যে কারেন্টটা তোমার এটা শর্ট ঠিক আছে, বাট এই জি পয়েন্ট থেকে এই পয়েন্টে এদিকে কত কারেন্ট আছে এটা আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি এটাকে ভাঙে এভাবে আমি যদি বানায় ফেলি, ঠিক আছে না, এভাবে যদি আমি বানায় ফেলি, সাপোজ এই দিক থেকে যদি কারেন্ট আসে তাহলে এই কারেন্টটা হবে এই কারেন্ট যোগ হচ্ছে কি এই কারেন্টের সমান, জি 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 ভাই, তাই হয় আর কি। এই কারেন্ট এই কারেন্টের সমান। এখন তুমি যে এইভাবে যখন ডিজাইন করতেছো তখন তো তোমার বোঝা যাচ্ছে না যে এইটা আর এদিক থেকে এদিক থেকে, কারণ এই দিক থেকে এলে কারেন্ট এদিকেও যেতে পারবে এদিকেও যেতে পারবে, ঠিক আছে না? এটাকে এইভাবে না করে যদি কিভাবে করা যায়, এটাকে যদি এইভাবে করো তুমি, এদিক থেকে একটা কারেন্ট আসবে, না যাই হোক এটা ওভাবে হবে না, কারণ কারণ এই কারেন্ট আর এই কারেন্ট তো সেম জিনিস না, ঠিক আছে না? এই কারেন্টটা কিন্তু হচ্ছে তো ভাইয়া এটা তো, এই এটা তো ব্রাঞ্চের দেখা আর যাচ্ছে এই সেম, ব্রাঞ্চের মানে অ্যাডিশন। পয়েন্ট তো ভিন্ন হচ্ছে না। দেখো এদিকে একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ। এইটা যেটা তুমি বলতেছো যে এই কারেন্টটা হচ্ছে এই ব্রাঞ্চের আর এই ব্রাঞ্চের অ্যাডিশন, তার মানে আমি এটার ইকুইভ্যালেন্ট ধরলি এই ব্রাঞ্চের আর এই ব্রাঞ্চের অ্যাডিশন কারেন্ট। তোমার কাছে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ জি অ্যাডিশন কারেন্ট চাই না, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের চাইছে, এজন্য মিলে না। হ্যাঁ। বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক, এখন হ্যাঁ তাও এইটা ঠিক ভাইয়া। এইটাই যদি সলভ করতে হয় তাহলে তোমাকে প্রথমত কেসিএল এর সহায়তা নিতে হবে, তোমাকে প্রথমে সব ভোল্টেজ গুলো জায়গায় নিতে হবে, এবং কোন দিক থেকে কোন দিকে কত কারেন্ট আছে আমি যদি জানি এইদিকে কত কারেন্ট আছে এইদিকে এই কারেন্ট কত আছে, তাহলে আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, এইটা যোগ এটা সমান এই current, easily বের করতে পারবো। অথবা যদি আমি এটাও জানি যে এইটা থেকে কত কারেন্ট আছে এটা কত আছে, তাও আমি এই পয়েন্টে কেসিএল দিয়ে এই পয়েন্ট বের করে নিতে পারবো। এইটা ভাই করতে গেলে আমার আগে এই চিত্রটা মনে আসে। চিত্র আসে তো ভুল কোথায় হচ্ছে এটা একটু তোমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? ভুল তো এখানে বুঝতে তো পারছো যে তুমি যেটা ধরতেছো এটা অন্য দুই ব্রাঞ্চের হয়ে যাচ্ছে, এই অপোজিট ব্রাঞ্চের হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি কারেন্ট বলি তাহলে এইটা আর এইটার যে অ্যাডিশন আছে এইটা।
ঠিক আছে? যে এই দুই সাইডের হচ্ছে ব্রাঞ্চের কারেন্টটা নিতে বলছে, যে এই দুই সাইডে যোগ বিয়োগ। ভাগ ফেলছো ইরেজার করে জানি। মেহেদী ভাই আপনি আঁকাইছেন, আপনি মিশায় দেন ভালো হবে। এখান থেকে যাবে মনে হয়, আমার এখান থেকে যাবে। ইকুয়াল ক্লিয়ার ওয়াল ড্রয়িংস হয়ে গেছে, এখান থেকে যাবে। আচ্ছা, আমার পড়াচ্ছি কিন্তু এই হিসাবে ধরে নিচ্ছি যে আমরা অনেক কিছুই জানি, ঠিক আছে? আমরা ওই একদম ফ্রেশ লেভেলে পড়াচ্ছি না। ফ্রেশ লেভেলে পড়াইতে গেলে অনেক বেসিক থেকে পড়াইতাম। আমি শুধু ধরাই দিতে যে কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলো হয়, আমাদের কনফিউশন এরাইজ হয়, কিভাবে মনে রাখলে আমাদের কনফিউশনটা হবে না। ভাইয়া ওখানে দেখলাম একটা ইউটিউব লিংক দিয়েছেন, ওটা কি গত ক্লাসের ভিডিও? হুম। ওখানে দেখতে পারো কিছু, ওখানে কিছু ইয়ে আছে, ভালো জিনিস আছে। আমরা এখানে কয়েকটা ম্যাথ করতে পারি। একজন ম্যাথ পাঠাইলো, এটা কি যে ম্যাথ পাঠাইলো দেখবেন। আর তোমাদের কোনো ম্যাথের সমস্যা থাকলে ম্যাথ পাঠাও, ঠিক আছে? বা পাঠাও, যে কোনো সময় পাঠাও, আমি সময় পেলাম সব করে দেবো। হ্যাঁ, আমার একটা পার্সোনাল প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে না, সেটা হচ্ছে স্যাগের অঙ্কে। ভাবছিলাম যে কি আপনি যখন অঙ্কে? এটা শেষ করে দিবেন তারপরে দেখাবো স্যাগ। স্যাট? ও, যে স্যাগের অঙ্কে মানে পাওয়ার সিস্টেম। পাঠাও তো দেখি। ওইটা হচ্ছে আমি পাঠাইনি, ওইটা হচ্ছে আমি ভাবছিলাম যে ক্লাস শেষ হলে আপনি বললে তাহলে আপনাকে আমি আচ্ছা, পার্সোনালি। এটা ওটা পড়ে দেখি, ঠিক আছে? এটা কে পড়াইছে? অসম্পূর্ণ ভাই ডাটা, একটু এটা দেন ভাই, মাধ্যমিক সবাই পড়ে। শিখি আমরা। পাঠাও, ইনস্ট্যান্ট সলভ হইতে পারে, অথবা হচ্ছে যে আমাকে একটু জাস্ট ফর্মুলা দেখা হইতে পারে। সলিউশন দেওয়া থাকলে আরো সহজে বুঝে দিতে। ওইটা তো ভাইয়া মানে দুই তিনটা ম্যাথে মানে স্যাগের ওইখানে আপনার দেখি কাছে কি এখানে ভিডিও কি ম্যাথ পড়াইছে। এই মাঝে মাঝে পাড়ায় এই হুজুগে কিছু ম্যাথ বানায়, এমনি জানি কি বানায়। কিছু কিছু মাঝে মাঝে সার্কিট ই করে, মানে ডিজাইন করে, ভুলভাল সার্কিটও ডিজাইন করে। ভাইয়া মাঝে তো আমিও আপনার দুই একটা এরকম ম্যাথ দিছি ভুলভাল। সার্কিট থিওরিটিক্যালি ভুল, এরকমও সার্কিট আছে। এখানে 200 ভোল্টের একটা এসি সোর্স আছে, এটা রেজিস্ট্যান্স বলছি, এটা ক্যাপাসিট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। লোড বলতে কি পুরোটাই আরএল রড। পাওয়ার ফ্যাক্টর কত, পি সোর্স কত। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর মানে টোটাল পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, এ নির্ণয় করা তো যাবে, সবই তো দেওয়া আছে। সমস্যা কি নিতে, এটা সহজে করা যাবে। ইম্পিডেন্সটা বার করলে তো পাওয়ার ফ্যাক্টর হয়ে হলে যাবে। টোটাল, আমি যদি জেড জেড যদি লিখি, টোটাল টোটাল আর হচ্ছে কত 10, আর এখানে 30, তাহলে কত 40, ঠিক আছে? 40 আর হচ্ছে আমার আর ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে তাহলে মাইনাস। মা- আচ্ছা, আমরা প্লাস মাইনাস করেই লিখি। এটা হচ্ছে কত 40 মাইনাস মাইনাস হচ্ছে 70 হচ্ছে জে, আলটিমেটলি থাকলে কত 40 মাইনাস 30। জে অফ 30। আর তোমাদের ক্যালকুলেটর, তোমরা যদি ইএক্স সিরিজের ক্যালকুলেটর কিনে না থাকো, ঠিক আছে? ইএক্স সিরিজের ক্যালকুলেটর যদি কিনে না থাকো, অবশ্যই ইএক্স সিরিজের ক্যালকুলেটর কিনে নিবা। ওই ক্লাস ক্যালকুলেটরে ওয়াইজ। অনেক কিছু। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলে তোমরা স্টোর করতে জানো কিনা, ভ্যারিয়েবল ইউজ করতে জানো কিনা ক্যালকুলেটরে, স্টোর অপশন। এটা যদি না জানো তাহলে এটাও আমি পারি। শেখা লাগবে। কারণ হচ্ছে তোমার পরীক্ষাতে অনেকগুলো ভ্যালু আসবে, যেগুলো তুমি বারবার লিখে বারবার ক্যালকুলেটরে তুলে নিয়ে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে। বাট তুমি ভ্যারিয়েবল স্টোর করে নিবা, ক্যালকুলেশনের সময় শুধু জাস্ট খালি হ্যাঁ, এইখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে কথাটা বলছেন না যে স্টোর করে, এখন ভাইয়া ধরেন স্টোরে ধরেন ট্রান্সফরমারের ম্যাথ করতে চাচ্ছি। হুম। এখন এখানে যে ডাটাটা মানে যে অ্যান্সারটা আসে ওটা তো অনেক ডিলিটেড। এখন ওটা যখন ধরেন আমি স্টোর করতেছি, স্টোর করে যখন ক্যালকুলেশন করি তো সেটার অ্যান্সারও দেখা যাচ্ছে অনেক পয়েন্টের পরে অনেক মান আসে, মানে না, দশমিকের তোমার পরে। আসুক, তুমি তুমি যখন লিখতেছো ভ্যালুটা, তুমি ভ্যারিয়েবল স্টোর করো, ঠিক আছে? তুমি যখন লিখতেছো তখন তুমি দশমিকের পরে 2 ডিজিট দিলে সমস্যা নাই, ঠিক আছে না? আপনি কিভাবে লেখেন? আপনি পরীক্ষার খাতায় মানে কিভাবে লিখতেন?
মানে আচ্ছা আমি স্টোর করার দেখাবো নে। পরে কি আপনি 2 ভ্যালু আমি দিবেন? এই যে আমি এক্স একটা ক্যালকুলেটর ওপেন করছি, আমি দেখো। লাস্ট পিএসসিবি পরীক্ষায় মনে করেন যে আমি এইভাবে অনেক ধরা অনেক খাইছি, আমি সময় যে পুরো কমপ্লেক্স মানে অনেক সময় কমপ্লেক্স লিখতেছি কোয়ান্টিটি আছে, আছে, ঠিক আছে? ভয়ে আমি লিখতে যেতে সাপোজ তো এই যে সব দেখুন আমি সেটা মোডটা আমি চেঞ্জ করে নিই। মোড হচ্ছে আমার হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে কত 40, তাহলে 40 অধ্যায় কি হলো আছে তো সব ইমেজ হয়েছে, ঠিক আছে? এটা কত 40 প্লাস হচ্ছে না মাইনাস 40 মাইনাস হচ্ছে 30 কত 30 যে, ঠিক আছে? তো এটা আমি ওই লিখতেছি, ও এটা পিন করা হয় না এজন্য মাইনাস পিন করে নি 38। ইংলিশ মিডিয়াম এবার যাও না, ঠিক আছে? এটাকে আমি যে ই অ্যাঙ্গেল এটি নেব, আর একটা অ্যাঙ্গেল থিটাতে নিয়ে নেব, যে আর একটা থিটা নিয়ে দিলাম সবসময় চলে আসবে কত আসলো 50 at angle minus 36 এখন এইটা ভাই আপনি পয়েন্ট। অ্যানসার লেখার সময় কত সাপোজ লিখবেন? এটা আমার ভ্যালু আসলো, ঠিক আছে? আমি এটা লিখে আমি এটাকে স্টোর করে নিলাম, যে স্টোর নিলাম আমার হচ্ছে যে কোনো একটা ইয়েতে ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, তার মানে এই ভ্যালুটা আমার এতে আমার হচ্ছে কি হয়ে গেল হ্যাঁ সেভ হয়ে থেকে গেল, ঠিক আছে? দেন আমার কোনো ক্যালকুলেশনে যদি আমার আলাদা একটা কোনো ই ভাই লাগে, তাহলে আমি জাস্ট এ কে কল করব, যে আলফা এ, যখন আমার এই জেড এর কোয়ান্টিটিটা লাগতেছে, জেড কোন জায়গায় আমার লাগতেছে, আমি জেডটা সেভ করছি কিসে এ তে, তাহলে আমি এই আলফা এ মানে এ ভ্যারিয়েবলকে আমি জাস্ট কল করব, ঠিক আছে? আলফা এ, বুঝা গেছে? এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব। আচ্ছা ভাইয়া এখন আপনি পরীক্ষার ইসে এরকম কোন ভ্যারিয়েবলে যে আপনি স্টোর করতেছেন ওটা কি পাশে এরকম দাগ দিয়ে গোল করে লিখে রাখেন? হ্যাঁ, পেন্সিলে লিখে রাখতে পারো। ওইরকম যদি কিছু কিছু ম্যাথ, যেমন পরীক্ষাতে তো সব ম্যাথে এরকম প্রয়োজন পড়ে না, ঠিক আছে না? এক আধটা ম্যাথ আছে এরকম পড়ে যায়, যে যেখানে অনেকগুলো কমপ্লেক্স কোয়ান্টিটি বা বড় কোয়ান্টিটি হচ্ছে যে আমার ডিল করা লাগে, ঠিক আছে? আমি ডিল করালে আর এইভাবে আমি যদি ভ্যারিয়েবল স্টোর করে দিতে, আমি এক্সাক্ট অ্যান্সার পাবো, আমি আমার ভ্যালু কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ একদম অ্যাকুরেট নাম্বার। একদম অ্যাকুরেট ভ্যালুটা পাবো। ভাইয়া তো ওই যে আচ্ছা এই ম্যাথটা দিই, ভাইয়া তারপর তো কি করবো? পাশে যে গোল করে লিখে রাখেন তো ওইটা আবার পরে কেটে দেন না? পরে কেটে দেন ওরা না, না তুমি ওইটা এটা ওইভাবে রেখে একটা আসেন? পেন্সিল ওই যে নিবা, গোল করে যে জাস্ট লিখলে পাশে ছোট করে এ লিখে দিবা, ঠিক আছে? যে এ ভ্যারিয়েবল আমি স্টোর করছি, পরে জাস্ট ম্যাথের পরে জাস্ট একটু ওইটা পরে আবার মুছে মুছে দিলা, হ্যাঁ। আচ্ছা এখানে জেড পেয়ে গেলাম, এখানে পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টর মুছে মানে তো বুঝে পুরোটা তারপর দিছে, গোল করে তাহলে আমি লিখে এটা দিন। কি করব? কস অ্যাঙ্গেলটা আমি কস অফ এত এই যে 30 মানে সেটা নিতে পারি, ঠিক আছে? তো আমি আলফা, আমি কস অ্যাঙ্গেল অন্যভাবে cos করা যায়, angle এমন ভাবে শিখা একটু শিখো তোমরা, যে এই হচ্ছে আমার এইটা, ঠিক আছে? এখন এখানে অপশন আছে, আচ্ছা শিফট না, অপশন নেই, অপশন এই যে আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই আর্গুমেন্ট অফ আলফা এ নিয়ে নিলাম, অ্যান্সার। কি হলো না কেন এই ক্যালকুলেটর ব্যবহার করতেছি নাকি? এই অ্যান্সার নিলাম, argument of the complex number, দাও এটাতে হচ্ছে না কেন, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে কত, এটা এইবার নেন ভাই, এবার হবে 40 না 30 যে, শোনো এটা ভাই, যদি এইবার ক্লোজ নেন, হয়ে এবার যায়, হবে হ্যাঁ না। ক্লোজ হয়ে যায়, তাহলে আগের আইডিতে জয়েন করলাম, জি 40 মাইনাস হচ্ছে 30 যে, অপশন আর্গুমেন্ট অফ অ্যান্সার, এই এখানে এই ক্যালকুলেটর নিচ্ছে না কেন, এমনি ভাই ক্যালকুলেটর দেখেন, দেখাচ্ছে আমার। ভাই এইবার দেন, এবার হবে না ভাই, ওইটা ক্লিয়ার করে এবার এবার দেন, আপনি এবার দেখেন এবার হবে। আচ্ছা থামো, অপশন দেখি কি হয়। আর্গুমেন্ট। আর্গুমেন্ট, হ্যাঁ এবার হবে, ঠিক আছে? আর্গুমেন্ট নিলে তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা তুমি পেয়ে গেলে, ওটা তোমার মানে হাতে তুলাও লাগলো না, দেন হচ্ছে এবার কস নিয়ে নিবা, পারফেক্ট যেহেতু কস অফ অ্যান্সার,
তার মানে 0.8, 0.8 পাওয়ার ফ্যাক্টর, যেহেতু আমার কি ছিল ক্যাপাসিটি টাইপের, তার মানে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, পরে বলতেছে, পরে কি বলছে আর কি কি চাইছে, পি সোর্স চাইছে, মানে সোর্স কত পাওয়ার ডেলিভার করবে। আচ্ছা, সোর্স যে পাওয়ারটা ডেলিভার করবে, এই আমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তো কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, তার মানে পুরো পাওয়ারটা শুধুমাত্র কে কনজিউম করবে, রেজিস্টার, ঠিক আছে না? আমরা রেজিস্টারে আমরা শুধু করবো, তার মানে আমাকে যেটা করতে হবে, কারেন্টটা বের করতে হবে। কারেন্ট বাইর করলে আই স্কয়ার আর দিয়ে পুরো পাওয়ারটা পেয়ে যাবো। তাহলে কারেন্ট বাইর করতে গেলে কি, বি কত, 200 ডিভাইডেড বাই কত, জেড। ঠিক আছে, এই যে আমার জেড কাজে লাগবে এখন, ওই যে আমি স্টোর করে রাখছি এবার কাজে লাগবে, নাহলে ভাইয়া আবার এখানে আমি জাস্ট লিখবো কত, 200, ঠিক আছে, ডিভাইডেড বাই আছে যে আলফা, আমরা হচ্ছে ভ্যারিয়েবলকে কল করবো, এই যে পেয়ে গেছি। এবং এটা হচ্ছে আমি কি করবো, আমার হচ্ছে যে আমাকে আর একটা অ্যাঙ্গেল থেকে রেখে নিবো, আমার ভ্যালুটা লাগবে, শুধু দিলাম, এটা হলো শিফট অপশন, তার মানে 4 at angle 36.86, তার মানে আমি পাওয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, পি সোর্স তাহলে কত পাবো, এখানে কিছু বলা নাই, তার মানে 200 আমরা আরএমএস ভ্যালুই হচ্ছে। ঠিক আছে, তাহলে আই স্কয়ার, আর আই স্কয়ার হচ্ছে 4 স্কয়ার 4, আর কত আমার 40, তাহলে আমরা হয়ে গেল একবার, 4 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে কত 40, তার মানে 640 ওয়াট। যে পড়াইছে ওরে আমি একটু পড়াই দিই। ভাইয়া এই ম্যাথটা তো কারেন্ট না বের করে ওই যে ভি স্কয়ার বাই জেড কনজুগেট রিয়েল পার্টটা নিলেও তো এটা মানে একই আনসার আসবে। ভি স্কয়ার বাই জেড কনজুগেট নিলে পুরা অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ দুটোই পাইতাম, ওটাও করলে হবে। তার মানে অ্যাক্টিভ পার্টটা করতে হবে না আমাকে, আমাকে এটা এভাবে করতে হবে, হ্যাঁ, ভি স্কয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট যদি করো তাও হবে। এটা তোমার হচ্ছে যে পি রিয়েল সামথিং মাইনাস পাবে যে কি বলা এরকম ভালো, পার্ট এই যে যেটা পাওয়া যাবে সেটা হবে। জেড। এটাও যদি করি তাহলে যে হবে, দেখো এই যে আমার তো জেড যেহেতু আছে, তাহলে ভি স্কয়ার বাই জেড কনজুগেট, তাহলে ভি স্কয়ার কত ছিল, 200 স্কয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট, তাহলে আমি এর কনজুগেটটা নিয়ে নিই, কনজুগেট অফ আলফা এ, এই 640 পাওয়া, 640 মাইনাস হচ্ছে 480। তো এটা আমরা তখন করি যখন হচ্ছে আমার হচ্ছে যে বেসিক্যালি যখন অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ দুটাই চাই, তখন আমি এই মেথডে যাই, তাহলে আমার হচ্ছে এক্সট্রা ক্যালকুলেশন কমে গেল। ঠিক আছে, ভাইয়া স্ক্রিন মনে শেয়ার করা যাবে না, বলতেছে অনলি হোস্ট ক্যান শেয়ার ভাই তাহলে আপনি তোমার পারমিশন দিস দেন তাহলে মিটিং। শো করতে পারবে। তাহলে হোস্ট বানায় দিই তোমরা নাকি, তো দিলাম হোস্ট বানায়, এবার করো। হয়েছে নাকি ভাইয়া? হ্যাঁ এবার করো, এবার হবে, তুমি হোস্ট হয়ে গেছো। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না এখন তো ভাইয়া, আসে নাই, স্ক্রিন শেয়ার করেন আপনি, একবার শেয়ার নিচে শেয়ার অপশন থেকে স্ক্রিন শেয়ার করেন, জুম এন্ড হ্যাঁ নিচে দেখেন। ওখান থেকে। শেয়ার পর ওকে আচ্ছা করতে হবে। এবার ভাইয়া এখন কি দেখা যাচ্ছে কই শেয়ার না হয় ভাই, না? যে? দেখা যাচ্ছে না ভাইয়া। ও আচ্ছা, তাহলে ভাইয়া এটা তো তাহলে মনে হয় হচ্ছে না। এখানে আসতেছে কিন্তু
ভাইয়া আপনি তাহলে হোয়াটসঅ্যাপে কি দিয়ে দেন, ওখান থেকে না হয় ভাইয়া ইয়ে করবেনি। আচ্ছা আমি তাই দিচ্ছি, এখান থেকে শেয়ার হচ্ছে না তাহলে। ভাইয়া ওই যে আপনার কাছে কি ভিকে ম্যাথের বইটা আছে? হ্যাঁ আছে, ম্যাথ বাই করা লাগবে, নাম্বার বলো তাহলে তাইলে হবে। ওইটা তো আপনার ওই যে স্যাগের চ্যাপ্টারটা, ওই যে ট্রান্সমিশন লাইনের ভিতরে, এটা যে কত নম্বর চ্যাপ্টার? ওই যে ইয়া করোনার স্যাগের স্যাগ আছে। স্যাগের গুলা তাহলে আপনি এবার একটু স্ক্রিনটা শেয়ার দেন। আমি দিতেছি। ডিকে ম্যাথের বই না? তাহলে প্রিন্সিপাল অফ পাওয়ার জি সিস্টেম, পিআরআইএন সিআইপি। ভাই, স্যাগের এই বিষয়টা কি শুধু এই ভিকে ম্যাথের বইতে ছাড়া আর কোনো বইতে নাই? আমি হাদিস হাজাতের বইতে খুঁজলাম, তা পাইলাম না এখানে। না ওইভাবে হাদিস ওগুলো হাজার, তারপর বই নাই, কারণ স্যাগটা মূলত তোমার মেকানিক্যাল জিনিস, তো সব ইলেকট্রিক্যাল গুলো এভাবে ডিল করে না। কি হয়েছে? স্যাগের অঙ্ক শুধু ভাবেই দেয়, অ্যাসিস্ট্যান্ট আমি কখনো দেখি নাই। ম্যাথ আসলে সবগুলোই করে রাখতে হবে, কখন কি দেয় এটা নিয়ে সমস্যা। সব করে রাখতে হবে, সব মাথায় রাখতে হবে, এবং এক্সামের আগে সব মানে বিশেষ করে ফর্মুলা নোট বানাইতে হবে, ফর্মুলা নোট নিয়ে যেতে হবে। স্যাগ না? জি ভাই, ওইটা ট্রান্সমিশন লাইনের ভিতরে আছে। আপনার 18, ভাই 18 নম্বর চ্যাপ্টারে মেবি সম্ভবত। কত, 18? আচ্ছা আমি দেখতেছি ব্যালেন্স হচ্ছে। সম্ভবত দেখেন। ফল্ট, ফল্টের আগে আছে মনে হয়। বুকমার্ক করা থাকে কথা। নাকি 8 নম্বর চ্যাপ্টারে? হ্যাঁ 8 নম্বর চ্যাপ্টারে সম্ভবত, 8 না হলে 18, এই দুইটার একটা। আর এই যে দেখেন এই পাইছি। যে হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে একটু নিচের দিকে যান, ছ্যাগ আছে। কয় নাম্বার অঙ্ক করে বলো? ওই 8.17। 17? জি ভাইয়া, অনুমান করে বলতেছি, আপনি জান আমি দেখলেই চিনতে পারবো। নিচে আর একটু নিচে, 8.17, এই স্ট্রিং এফিসিয়েন্সির নিচে আছে ভাইয়া। ওই হ্যাঁ হ্যাঁ, এইখানে 8.17 না, ওই 8.87, ওইখানে ভাই, ওই যে ইয়ার নিচে দেখা যাচ্ছে স্যাগের না? অঙ্ক না ওই ক্যাপাসিটরের অঙ্ক? 8.17। ক্যাপাসিটেন্স হ্যাঁ ইয়ার। ছ্যাগের অঙ্ক ভাই, আরেকটু নিচে, এর হ্যাঁ অঙ্ক নিচে আরেকটু আছে। ক্রিটিক্যাল ডিস্ট্রাকটিভ করোনা, অ্যাডভেন্টিজম করোনা। এই যে ভাই এইখানে, এইখানে একটু ম্যাথে যান, প্রথম ম্যাথটাতে যান। প্রথমটা? জি এইটা? জি জি। এর কি হ্যাঁ সমস্যা? এইখানে দেখুন, সমস্যা বলতে এইখানে বিষয় হচ্ছে আপনার দেখেন লেখা আছে ওয়ার্কিং টেনশন সমান সমান আলটিমেট স্ট্রেংথ এবং সেফটি ফ্যাক্টর, হুম এবং ওয়ার্কিং টেনশন রে কেজিতে প্রকাশ করতেছে, হুম ওয়ার্কিং টেনশনের এক। হুম। এবার আপনি আরেকটু নিচের ম্যাথটাতে যান, নিচের ম্যাথের
এখানে তো না, আর আরেকটা ম্যাথ পরের বলছি ভাই আরেকটা ক্ষেত্রে ইয়ে ফ্যাক্টর দেওয়া আছে। থাকে ওইটা তো, তাই তো? জি ভাই, এবার এখানকার ওয়ার্কিং টেনশনটা দেখেন, এই ওয়ার্কিং টেনশন লিখছে এবং এর সূত্রটা নিচে দিছে। এবার এই ম্যাথটা নিচে দেন, ওই সূত্রটা লেখা আছে হুম, আলটিমেট ওই স্ট্রেন্থ যে এই যে সার্টেন এইখানে, এই যে ওয়ার্ক স্টেশনের এখন ভাইয়া কন্টিনিউটি। ওইখানে দেখো ভাইয়া, ওইখানে এখন প্রশ্নটা শোনো, এখন ওইখানে। বিষয় হলো মেকানিক্যালের কিছু জিনিস আছে, বুঝা গেছে? যেটা বলি জি মেকানিক্যালের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ওদের নাম মোটামুটি একই বলে, কিন্তু আসলে এক্সাক্ট মানে মানে যে জিনিসটা কি, প্যারামিটারটা কি, ওইটা আবার হচ্ছে একক দ্বারা বোঝা যায়। ঠিক আছে? কারণ যেমন এখানে ওয়ার্কিং জি টেনশন এই প্রথম ম্যাথে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে কত, আলটিমেট স্ট্রেন্থ এটা দিয়ে দিচ্ছে, আলটিমেট স্ট্রেন্থকে সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগলে তোমার হচ্ছে ওয়ার্কিং স্ট্রেন্থ পেয়ে গেল। ঠিক আছে? এখন এই ম্যাথে কি দেওয়া আছে, বা এইটা না, বা এইটা, এখানে কি দেওয়া আছে, ট্রান্সমিশন লাইন হ্যাজ এত লেভেল, দ্য কন্ডাক্টর এরিয়া হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার, ওয়াইড এত কিলোমিটার, ব্রেকিং স্ট্রেন্থ এটা দেওয়া আছে, এবং প্রেশার হচ্ছে এবার ভাইয়া ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে। হুম, এখন দেখা যাচ্ছে ব্রেকিং স্ট্রেস হচ্ছে কেজি পার সেন্টিমিটার কে জি স্কোয়ার। ঠিক আছে না? এখন ওয়ার্কিং স্ট্রেন্থটা কি ছিল, ওয়ার্কিং স্ট্রেন্থ কেজিতে, না ওয়ার্কিং টেনশনটা কি ছিল, কেজিতে ছিল। জি ঠিক আছে? তাইলে এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, যদি হয় সেন্টিমিটার স্কোয়ার কিসের এরিয়া হয়, এরিয়ার একক না, এরিয়ার একক, এরিয়ার, হ্যাঁ হ্যাঁ এরিয়া মানে হচ্ছে যে ক্ষেত্রফল একক, তো এরিয়া কন্ডাক্টর এরিয়া কি হয়, সারফেস তো হয় না, ওর কি হয়, ক্রস সেকশন হয়। ঠিক আছে? তার মানে ক্রস সেকশন। কেজিতে নিয়ে আসতে হলে ক্রস সেকশন এরিয়া দ্বারা গুণ করতে হবে। তার মানে এখান থেকে আমাকে একক থেকে ওই একক দেখে আমাকে মনে করতে হবে যে ফর্মুলাটা আমার কি হবে। ঠিক আছে? যেমন আমরা ভাই এবারে নিচের ফর্মুলাটা একটু জান, ফর্মুলাটা লেখা আছে। ফর্মুলা লেখা আছে কিন্তু ভেজাল তো লাগবে, কারণ ওই নাম সেম দেখেন ভ্যান, জিনিস বলতেছে বাট নাম দেখেন ফর্মুলা এক ভ্যান এক নাই। জায়গায় একটা ইউজ করতেছে না, এটা তো আমি জানি। জি ভাই, আর এক এক জায়গায় এক একটার হচ্ছে এক এক রকম হচ্ছে ওই একক দিয়ে রাখছে। আলটিমেট স্ট্রেংথের একক ওই প্রথম ম্যাথে দেখলাম কেজিতে দেয়া, আবার এরও নিচে আরেকটা ম্যাথ আছে সেখানে দেয়া কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে একটু হয়ে যাচ্ছে না, এই জন্য আমি আপনার কাছে ভাবছিলাম যে আপনাকে দেখাবো যে এটা দেখা, আমি আসলে তো কি এটাই দেখেন। করছিলাম, দাঁড়াও আমি আর একটু করি, নোটটা বাইর করি। এখন এই স্যাগের যে কয়টা ম্যাথ আছে ভিকে ম্যাথ, ঠিক আছে, এই ভিকে ম্যাথের এই কয়টা ম্যাথ যদি তোমাকে করতে হয়, তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ভ্যালুগুলো কি কি দেওয়া আছে, এইটা দেখে আমি ফর্মুলাটা আমাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে? এখানে যেমন দেওয়া আছে যে কন্ডাক্টর ওয়েট দেওয়া আছে কেজি পার কিলোমিটার, আলটিমেট স্ট্রেন্থ দেওয়া আছে আমার সেফটি ফ্যাক্টর দ্বারা, সেফটি ফ্যাক্টর যদি না দেওয়া থাকতো আমরা সেফটি ফ্যাক্টর 1 ধরে নিতাম। ঠিক আছে? সেফটি ফ্যাক্টর দেওয়া না সেটা থাকলে একটু না সেফটি দেখলে ফ্যাক্টর হবে 1, না। তাহলে আলটিমেট টেনশন তাহলে হচ্ছে কত, যেহেতু সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে আমার ওয়ার্কিং টেনশন হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ কেজি ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর দেওয়া আছে। এখানে যেহেতু ক্রস এই এককটা কেজিতে দেওয়া আছে, সুতরাং আমার ওই ক্রস সেকশন এরিয়া দ্বারা গুণ করার কোনো দরকার নাই। এবার আসো এর পরের ম্যাথটাতে, কোনটা জানি, আপনি তো এগুলো তো দেখছি পড়ছেন, আপনার হাইলাইটস করা আছে, আমার সব বই পড়া আছে নাকি মোটামুটি। বাদ দেন? আমি কি আজকেরই নাকি, আমার মোটামুটি না, সব ওই যে অনেক অনেক আপনাদের বই সলভ করা আছে। ঠিক আছে? অনেক কিছু ভুলে গেছি এখন, আপনাদের ওই যে রুয়েটার, মোটামুটি আমরা সব। রুয়েটার এক বড় ভাইয়ের কাছে করতাম। তো ওই ভাইয়া তো সে 23-24টা ভাইবা দিয়েও লাস্টে চাকরি হচ্ছিল না। পরে প্রজেক্টের তো হচ্ছে আপনার ওই কি বলে ওটা, প্যানেল থেকে চাকরি হয়েছে। তো ভাইয়া এগুলো সব না বাদ দিয়ে রাখছে, বলছে এগুলো বলে ওটা না। তো এখন ভাইয়ের ক্লাস ক্লাস আমি করি না ভাবে, কিন্তু বিষয় হলো যে চাকরি পাওয়া আর হচ্ছে জানার মধ্যে একটা তফাৎ আছে। ঠিক আছে?
জানলা হ্যাঁ, ঠিক আপনি আছে, তো দেখি কিন্তু আপনি কোনো যদি কথাই তুমি জানেন না। এক্সামে মানে ডেলিভার না করতে পারো তাহলে তো হলো না। মানে এক্সামে ডেলিভার করতে হবে কি, এক্সামে ডেলিভার করতে হলে যত ইলেকট্রিক্যাল তো ছোট বড় একটা সাবজেক্ট না, এরপর নন টেকনিক্যাল মানে হচ্ছে জিনিস আছে, এই কারক বিভক্তি থেকে শুরু করে ওগুলো মুখস্থ, তারপরে এই যে এতগুলো সাবজেক্টে এত কিছু কনসেপ্ট মাথায় নিয়ে যাওয়া, এ তো সবাই ভাবে সম্ভব হয় না। কিন্তু কিন্তু আপনি ভাই আমারও আপনার দেখতে ওইভাবে যে আপনি অনেক আমি পড়েছেন। যে অনেক কিছু বুঝছেন? জানি বুঝি এরকম না, কিন্তু আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমার থিওরিটাকে আমি ডেভেলপ করছিলাম যাতে আমার ব্রেনের উপর প্রেশার কম পড়ছিল। আচ্ছা, এইটা ওইটার জন্য দেখে মনে নাও, হয় আপনার আর ভালো তোমারটা যেটা ছিল ওটা ভালোই। কোন অঙ্ক ছিল, এইটা ক্রস সেকশন এরিয়া, এইটা এই অঙ্কতে যেমন দেখো এখানে বলছে স্প্যান লেন্থ বলে দিয়েছে, দেন ক্রস সেকশন এরিয়াও আছে, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার, দেন কেজি হচ্ছে যে কন্ডাক্টরের ওয়েট দেওয়া আছে, আর হচ্ছে ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে জি ভাই, ব্রেকিং স্ট্রেস সেফটি ফ্যাক্টর কি দেওয়া আছে? এটা সেফটি ফ্যাক্টর এই যে 5 দেওয়া পাঁচে যে দেওয়া উপরে। আছে, যদি না দেওয়া থাকতো আমরা সেফটি ফ্যাক্টর 1 ধরে নিতাম, ঠিক আছে। তাহলে ওই জি। একইভাবে আমার হচ্ছে যে ওয়ার্কিং টেনশন বাইর করবো, আমরা কি করবো, ওয়ার্কিং টেনশন বাইর করতে হলে আমার হচ্ছে যে ওই যে কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে এটা যেহেতু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এরিয়াকে গুণ দিয়ে আমি কেজি বানাই দিলাম, আর একটা হচ্ছে কি সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ দিয়ে দিব। এটুকু মনে মুখস্থ হলে করছি তোমার ভাই আমি। হচ্ছে যে এই একক দেখে মনে রাখতে হবে। আর যদি তুমি ফর্মুলা ওয়াইজ মুখস্থ করতে চাও তাহলে ভেজাল লাগবে, কারণ সেম জিনিস দুই জায়গায় দুই রকম ভাবে ব্যবহার করছে। জি ভাই, আমি শুধু টার্গেট রাখছি যে কেজিতে নিয়ে আসবো, তাই যেটার সাথে গুণ করে কেজিতে আসে সেটাই গুণ করবো। ঠিক আছে, কাটাকাটি এরকম। করে দেবে হুম। কেজি আসে। তারপরে ওই যে আপনার একটা ম্যাথ ভুল করলাম পরীক্ষায়, আপনার কেজি পড়ে গেছে টেনশন দেওয়া থাকে, কিন্তু ওই যে দেওয়া ছিল নিউটন, কিন্তু এটা যে কেজিতে নিতে হবে এটা খেয়াল ছিল না। সেই অঙ্ক পড়ছিল। হ্যাঁ, আমাদের একটা এর অঙ্ক দিছিল। তো আমি তো দেখিনি কম সময় দিতে। তারপর আমাদের সাবে ভাই, আমি তো সাব অ্যাসিস্ট্যান্ট দুটোই পরীক্ষা দিই। আমাদের হচ্ছে সুযোগ ছুটে পলিটেকনিক। গেল পিজিসিবি, অনেক বড় 300 জনের, আবার আরো অনেক লাগবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পিজিসিবি চাকরি তো মানে রাজার হলে চাকরি, কি আর বলবো। হ্যাঁ, আমরা কি আর সার্কুলার পাবো আমাদের? পাবা, পিজিসিবি সার্কুলার পাবা, এসেই লাগবে তো আরো অনেক। হ্যাঁ, ভুল ভাই এইবারই আমার মনে হয়, আমি তো ওই যে কমিউনিকেশনে ভুল করে আসছি, আর ওই যে আপনার তো দেখাচ্ছিলাম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে কম, আর হচ্ছে আপনার এই সিগন্যাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে বেশি, না এরকম কি জানি একটা হয়েছিল। হুম। তা আমি ওই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা উল্টাই ধরছিলাম, মানে তো যেটা সমস্যা বেশি নাই, সেটারে ক্যারিয়ার ধরছিলাম। পরীক্ষা হলে ওইটাই ভুল প্রেশার হয়ে নেওয়া গেছে। যাবে না, প্রেশার নিলে ভুল হবে। হ্যাঁ, আর ওই যে বিআরইবি এর জন্য আপনি তো বিআরইবি তে একবার করছিলেন, তো ওই যে এমসিকিউটা আপনি কিভাবে করছিলেন? ওটা কি আপনার ওই যে ভিকে ম্যাথের যে ইলেকট্রিক্যাল অবজেক্টিভস ওই বইটা কি এগুলো বেছে বেছে মনে আপনি হয় না পড়ে বানাইছেন কাজে অনলাইন? লাগে। আমি যেটা দেখছি আপনি এমসিকিউ ওরা গুলো যেটা পাঠাচ্ছেন না? করে, ওরা ওই গুগলে সার্চ করে, আর নাহলে কোনো একটা বই করে। বেশিরভাগই এখন তো সব গুগলে সার্চ করলে হাজার হাজার এমসিকিউ ইন্ডিয়ান ওয়েবসাইটে, ওখান থেকে কিছু ওয়েবসাইট থেকে কিছু তুলে দেয়, এরকমই করে এখন যারা করে। ওইখানে ইমপ্রুভ করা যায় কিভাবে? ওটা তোমার হচ্ছে থিওরিটা যদি ভালো জানা থাকে তাহলে পারা যায়। আমার জন্য যেমন যেগুলোতে এমসিকিউ হয়েছিল এরকম, সেগুলোতে আমার সমস্যা হয়নি, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তোমার রিটেন ছিল না কিছু, তোমার এমসিকিউ ছিল। তো ওই থিওরি ভালো জানা ছিল, মোটামুটি এমসিকিউ থেকে কাজ হয়ে গেছে। একটা জিনিস একটু দেখায়, সোর্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। সোর্স ট্রান্সফরমেশনে একটু আমাদের মাঝে মাঝে কনফিউশন লাগে, পোলারিটি নিয়ে কনফিউশনটা লাগে। আগে এনে দেখি সোর্সটা আমার আইডিয়াল সোর্সের কখনো ট্রান্সফরমেশন করতে পারবো না, আমরা শুধু প্র্যাকটিক্যাল সোর্সের ট্রান্সফরমেশন করতে পারবো, ঠিক আছে। এখন সোর্স ট্রান্সফরমেশনটা আসলে নতুন কিছু না, আমরা যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছি না, জাস্ট জি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টন একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আর একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সাপোজ এটা আমরা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আর, ঠিক আছে।
আচ্ছা, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছো তো? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে? একটা কারেন্ট সোর্স থাকে আর হচ্ছে কি থাকে, একটা প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্টার থেকে। ঠিক আছে? তার মানে এই হচ্ছে এটাকে এইভাবে, তার মানে কি হবে, এটা হচ্ছে এ আর, আর এই কারেন্ট হচ্ছে ভিএস ডিভাইডেড বাই আর। আচ্ছা, এটা কোত্থেকে আসে সেটা একটু দেখাই দিই। এই থেভেনিন ইকুইভ্যালেন্ট যে সার্কিটে থেভেনিন থিওরেম যেটা আছে সেটা থেকে আসে। সাপোজ আমি যদি এটাকে করি, নর্টন নর্টন যে থিওরেম আছে সেটা অনুযায়ী যদি করি, তো নর্টন এটা আমার কি থাকে, একটা এটাকে আইএসসি বলি আমরা অনেক সময়, শর্ট সার্কিট কারেন্ট বলি, ঠিক আছে? শর্ট সার্কিট কারেন্ট হলে কি এটাকে শর্ট করা লাগবে, এই শর্ট সার্কিট কারেন্টটা কত হবে, তাহলে শর্ট সার্কিট কারেন্ট হবে কত, ভিএস ডিভাইডেড বাই আর হবে, ঠিক আছে? তার মানে এটার ভ্যালু কত, ভিএস ডিভাইডেড বাই আর। আর কি আরেকটা লাগে আমার, আর থেভেনিন লাগে, ঠিক আছে না? তো আর থেভেনিন বাইর করতে হলে কি করতে হয়, আমার ওপেন করতে হয়, আর হচ্ছে আমার সোর্স গুলো কি করতে হয়, ডিঅ্যাক্টিভ করতে হয়, শর্ট করে দিলাম, এই দিক থেকে আমার হচ্ছে আরটিএস বের করতে হবে। আরটিএস এ শুধুমাত্র কি আছে, আর আছে, তারপর আরটিএস শুধুমাত্র কত, আর। এই আরটিএস টা কি হবে, এখানে আসে, ঠিক আছে? আর এটাই তো এখানে করলাম, বোঝা গেছে না? তার মানে সোর্স জি 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 ট্রান্সফরমেশন জি। আসলে অ্যাকচুয়াল আলাদা কোনো থিওরি বা আলাদা কিছু না, আমার যে থিওরেম আছে, থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম, এটাই হচ্ছে যে আমার এটা, ঠিক আছে? এখন এটা যেটা অনেক সময় হয় যে কনফিউশন এড়ায় হয় অনেক সময়, যে এই কারেন্টের পোলারিটি কোন দিকে হবে, এই দিকে হবে না নিচের দিকে হবে, ঠিক আছে? এটা কোন দিকে হবে, হ্যাঁ অবশ্যই, এখন অবশ্যই কনফিউশন হয় ভাই। হয় নাই কিন্তু অনেক সময় হইতে পারে, অনেক সময় যে এখানে হবে না মনে হবে, যদি মনে রাখি। আমার আমার অনেক সময় হয়েছে ভাই এটা। হ্যাঁ, এই এটাই বলতেছি, হয়েছে সাপোজ আমি যখন কোনো একটা বড় সার্কিটের, কোনো একটা মনে করো বড় সার্কিটের কিছু অংশকে আমি থেভেনিন বানাইতেছি, এদিক মনে করো যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাইতেছি, দেন এইটুককে বানানোর পর যখন আমি এটার সাথে যখন কানেক্ট করি, তখন পোলারিটি নিয়ে আমার সমস্যা তৈরি হয়ে যায়, ঠিক আছে? তখন আমার পোলারিটি নিয়ে সমস্যা তৈরি হয়। তো এইটা কিভাবে এটা রিকভার, মানে দূর করা যাবে, এটা দূর করতে হবে, সেটা হচ্ছে আমার থেভেনিনটা অ্যাপ্লাই করতে হবে এখানে। থেভেনিন অ্যাপ্লাই করলে কোন দিকে পোলারিটি, সাপোজ আমি এই যে পোলারিটি যদি আমি এই দিকে নিই, এই বরাবর নিই, তাহলে এই ভোল্টেজটা যে আর এর অ্যাক্রসে ভোল্টেজ হবে, এই পোলারিটি ভোল্টেজের পোলারিটি কিরকম হবে, এরকম হবে, ঠিক আছে না? এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ভি ইনটু আইআর, ভি ইনটু আইআর করলে কত, ভিএস, ভি ইনটু আইআর মানে কত, ভিএস ডিভাইডেড বাই, এটা হলো আই এর ভ্যালু আর আর এর ভ্যালু, আর কাটলো, তার মানে কত, ভিএস। তাহলে যদি এই পোলারিটি, এখন এই যে পোলারিটি নিছি, এই পোলারিটি আর এই পোলারিটি সেম আছে কিনা এটা আমরা দেখবো, যদি সেম থাকে তার মানে আমার কারেন্টের ডাইরেকশন ঠিক আছে। কিন্তু কারেন্টের ডাইরেকশন আমি যদি নিচ দিকে নিতাম, ঠিক আছে না, নিচ দিকে নিতাম, তাইলে কি হতো, কারেন্টটা এইভাবে যে নিচ দিয়ে উপর দিকে যেত, তো নিচ থেকে উপর দিকে যদি হয়, তো আমরা রিসার্চে জানি যে কারেন্ট যেদিকে ঢুকবে সেটা পজিটিভ পোলারিটি, যেদিকে নেগেটিভ পোলারিটি, তাইলে তখন কি হতো, তাইলে পোলারিটি কি উল্টা হয়, তখন এই পোলারিটি আর এই পোলারিটি জাস্ট অপোজিট, তার মানে আমি কারেন্টের ডাইরেকশনে যেটা নিয়েছি সেটা কি নিয়েছি, ভোল্ট ডাইরেকশন নিয়েছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশন, আমরা হচ্ছে যে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করলাম, আমরা হচ্ছে যে থেভেনিন দিই, তার মানে এবার মনে রাখতে হবে। আর একটা হচ্ছে কি, আমার কারেন্ট সোর্সকে যখন আমরা ভোল্টেজ সোর্সে আমরা কনভার্ট করি, জাস্ট অপোজিটটা। এই হলো আমার কারেন্ট সোর্স, এর প্যারালালি হচ্ছে আমার হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এটা কি এভাবে ড্র করা যায়, এভাবে কোনো সার্কিট সম্ভব এভাবে? প্র্যাকটিক্যাল সোর্সকে আমরা ভোল্টেজ সোর্সের সাথে যদি নিই, তাহলে সিরিজে রেজিস্ট্যান্স নিই, ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল কারেন্ট জি সোর্স জি। নিলে কি প্যারালাল রেজিস্ট্যান্স নিই, কিন্তু কেন নেই, এই কারেন্ট সোর্সের সিরিজে কি রেজিস্ট্যান্সটা নিতে পারতাম? নেওয়া যেত না, কারণ এটা হচ্ছে আইডিয়াল সোর্স, এইটুকু হচ্ছে আইডিয়াল সোর্স, আর রেজিস্ট্যান্স আসার কারণে আমরা সেটা বলছি কি বলছি, প্র্যাকটিক্যাল সোর্স। আমরা আইডিয়াল সোর্স যখন আমরা পড়ছি তখন আমরা বলে দিয়েছি যে আইডিয়াল সোর্স যদি হয়, তাহলে আইডিয়াল কারেন্ট সোর্সকে কখনোই ওপেন ছাড়া যাবে না,
এটা আমরা থিওরিতে বলে দিছি, আইডিয়াল কারেন্ট সোর্স কখনোই ওপেন রাখা যাবে না। তার মানে এইভাবে আমি সিরিজে যদি আমি রেজিস্ট্যান্স দিই, তার মানে এটা সার্কিট, তার মানে কি সার্কিট থিওরি অনুযায়ী ভুল। ঠিক আছে, একইভাবে আমরা যদি এইটাই আমি যদি করতাম, এটা সিরিজে না নিয়ে মনে করো যে আচ্ছা এই রেজিস্ট্যান্স যদি আমি প্যারালাল নিতাম, প্যারালালি এটা নেওয়া যায়, সমস্যা নাই, এটাতে কোনো প্রবলেম হবে না এরকম। ঠিক আছে, এর প্রবলেম হবে না, কিন্তু হচ্ছে যে যেটা প্র্যাকটিক্যাল সোর্সের যে বিহেভিয়ার সেটা তখন কিন্তু আর থাকবে না। যে লোড বাড়লে যে আমার ভোল্টেজ কমতে থাকবে, এই বিহেভিয়ার ওটা আর তোমার থাকবে না, মানে ভোল্টেজ ফিক্স হয়ে গেল তখন। ওই কারেন্ট সোর্সের সিরিজে একটা রেজিস্ট্যান্স কিভাবে হবে? ওটা তো হবে না মনে হয়। রেজিস্ট্যান্স অবশ্যই এইভাবে দিতে হবে, তাছাড়া তো ওপেন এভাবে রাখতে আর পারবে না। কারেন্ট সোর্স তো ওপেন হয়ে গেল না, ও কারেন্ট সোর্সের কোনদিন ওপেন রাখা যায়? হুম, কোনোদিনই ওপেন রাখা যাবে না হুম, হুম, কারেন্ট সোর্সকে। কোনো সার্কিটে যদি দেখো যে জি। কারেন্ট সোর্স ওপেন রাখা আছে বা ওপেন অ্যানালাইসিস করতে চাই, দেখো যে কারেন্ট সোর্স ওপেন করে দিচ্ছে, তাইলে ওই সার্কিটই ভুল। কারেন্ট সোর্সকে অবশ্যই তার পাথ দিতে হবে কারেন্ট, কারণ কারেন্ট সোর্সের ই ছিল কি, ও যত কারেন্ট নিবে তত কারেন্ট হচ্ছে দিবে। এই দিক থেকে কারেন্ট এই পরিমাণ নেবে, সাপোজ এটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে নেবে, এই দিক থেকে 1 অ্যাম্পিয়ার যাবে। তার মানে ওকে কোনো পাথ দিতে হবে। কারেন্ট সোর্সকে আমি যদি শর্ট করে দিই কোনো সমস্যা নেই, আমার শর্ট করতে কোনো প্রবলেম নাই, কারণ ও পাথ পাচ্ছে। বাট ভোল্টেজ সোর্সকে আমি কি করতে পারবো না, কোনো আইডিয়াল ভোল্টেজ সোর্সকে শর্ট করতে পারবো না। ঠিক আছে, কারণ শর্ট করলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ আমরা আইডিয়াল সোর্সে আমরা বলে দিছি ভোল্টেজ সোর্সে কখনো শর্ট সার্কিট করা যাবে না। প্র্যাকটিক্যালকে করা যাবে, কারণ প্র্যাকটিক্যালে তো অবশ্যই একটা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। ভাই এটার কোনো একটা এক্সাম্পল দেখানো যায় ম্যাথে? ম্যাথের ম্যাথের এক্সাম্পল ম্যাথের যদি ডিজাইন করি একটা কনসেপ্ট থেকে। মানে আপনি একটা নিজের ড্রয়িং করে একটু যদি দেখাতেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হতো। তো এমনি একটা ডিজাইন দিলাম, ঠিক আছে। জি। এখানে বলতে পারবা কোন সোর্স পাওয়ার সাপ্লাই দিচ্ছে, কোন সোর্স পাওয়ার কনজিউম করছে। কোন সোর্স পাওয়ার সাপ্লাই দিচ্ছে? আর কোন সোর্স পাওয়ার কনজিউম করছে। এখানে দেখো এই রেজিস্ট্যান্স এটা কত, এখানে 5 ওহম, 5 ওহম, ঠিক আছে না। তার মানে এই রেজিস্ট্যান্সের একপাশে ভোল্টেজ কি আছে, কনস্ট্যান্ট আছে, মানে কনস্ট্যান্ট বলতে 10 ভোল্ট আছে। জি, কোনো একটা রেজিস্ট্যান্সের ভিতরে কত কারেন্ট যাবে সেটা ডিফাইন করবে, তার একপাশে কত ভোল্টেজ সেটা। ঠিক আছে, তো এই জি, রেজিস্ট্যান্সের একপাশে ভোল্টেজ কত, 10, তাহলে এর ভিতরে কত কারেন্ট যাবে, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে না। এখন এই কারেন্ট জি, সোর্সের কারেন্ট কত, 4 অ্যাম্পিয়ার, কিন্তু যাচ্ছে কিন্তু 2 হুম, অ্যাম্পিয়ার, তাহলে বাকি 2 অ্যাম্পিয়ার কোথা দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। ঠিক আছে, এখন কোন জি, ভোল্টেজ সোর্সে যদি পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢুকে, তাহলে ও অ্যাকচুয়ালি কারেন্ট পাওয়ার ডেলিভার করে না, পাওয়ার কি করছে, কনজিউম করছে, মানে নেগেটিভ পাওয়ার দিবে। তার মানে এই ভোল্টেজ সোর্স আমার কি হচ্ছে, পাওয়ার কনজিউম করছে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, যদি আমি বলি পাওয়ার কনজিউম, তাহলে 20 ওয়াট এই পাওয়ার কনজিউম করছে, তাহলে টোটাল পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে কে, এ। এখন এই কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, এই ভোল্টেজ সাপ্লাই দিলে এর একপাশে আমার কি মানে এই সোর্স কত পাওয়ার সাপ্লাই দিচ্ছে এটা জানতে হলে কারেন্টের মান জানি, কিন্তু এখানে কি লাগবে, ভোল্টেজের মান দেবে। তো ভোল্টেজ আমার জানা আছে যে ফিক্স কত, 10। তার মানে টোটাল কারেন্ট সোর্সটা এ আমার পাওয়ার দিচ্ছে টোটাল, তাহলে 4 × 10, তার মানে 40 ওয়াট। 40 ওয়াট টোটাল এই সাপ্লাই দিচ্ছে। তার মানে এইটা ভোল্টেজ সোর্স, যে একটা সোর্স সবসময় যে পাওয়ার সাপ্লাই দিবে তা কিন্তু না, এটা ডিপেন্ড করবে কনফিগারেশনের উপর। ঠিক আছে, যেমন এই ভোল্টেজ সোর্সটা আবার পাওয়ার দিতে পারবে যদি আমি এই কারেন্টের ভ্যালুটা কমাই দিই। এই কারেন্টের ভ্যালু যদি আমি দিয়ে দিই 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার, তখন কত দিবে তাহলে পাওয়ার। তো 1 অ্যাম্পিয়ার যদি দেয়, তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার যায়, এখান থেকে যদি 1 অ্যাম্পিয়ার আসে, তাহলে ওইখান থেকে কত আসবে, 1 অ্যাম্পিয়ার আসবে। এবার কিন্তু পজিটিভ, এভাবে কারেন্ট আসবে, পজিটিভ টার্মিনালে কারেন্টটা বের হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তখন কিন্তু
হ্যাঁ, এই হচ্ছে কি হচ্ছে তোমার দুজনে তখন পাওয়ার কিন্তু সাপ্লাই দিচ্ছে, কেউ কিন্তু কনজিউম করছে না। এই সাপ্লাই দিচ্ছে কত 2 আর এর কত ছিল 10, তার মানে এই সাপ্লাই দিচ্ছে তখন কত না কত, এটা 1 অ্যাম্পিয়ার, হ্যাঁ 1 অ্যাম্পিয়ার, তাহলে কত 10 ওয়াট। এই হচ্ছে এই সোর্স, আবার এই সোর্স কত সাপ্লাই দিচ্ছে, এই সোর্স সাপ্লাই দিচ্ছে তোমার হচ্ছে যে এটা করছে কারেন্ট 1 আর ভোল্টেজ হচ্ছে 10, তার মানে কত 10। তার মানে দুজনে আমার হচ্ছে পাওয়ার কি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। তার মানে কোনো একটা সোর্স পাওয়ার সাপ্লাই করছে না ডেলিভারি হচ্ছে কনজিউম করছে, পাওয়ার ডেলিভার করছে না কনজিউম করছে, এটা দেখে বলা যাবে না, এটা ডিপেন্ড করবে তার সাথে কানেক্টেড আদার সার্কিটরি। ঠিক আছে? জি ভাইয়া, ওই যে তাহলে প্রিভিয়াস যেটা দেখাইছেন মানে আগে, হুম। আপনার ওই তাহলে 1 এমপি ওই এই সাইডে 4 এমপিয়ার ছিল, ওই 4 এমপিয়ারই আসলে সার্কিটে পাওয়ার ডেলিভার করতেছিল না, আর এই দুইজন হ্যাঁ হ্যাঁ পাওয়ার পাওয়ার গ্রহণ ডেলিভার করতেছিল। করতেছিল। এর আগে যেটা ছিল এখানে যদি 4 অ্যাম্পিয়ার দিয়ে দিই তখন এই পুরো পাওয়ারটা এই ডেলিভার করতেছিল, এই রেজিস্ট্যান্স তার মধ্যে কিছু অংশ পাওয়ার নিচ্ছিল, আবার এই সোর্সে কিছু অংশ পাওয়ার নিচ্ছিল, পাওয়ার কনজিউম করছিল। ঠিক আছে না? সাপোজ আমরা ব্যাটারির কথা বলি, ব্যাটারি একটা সোর্স না? জি ঠিক আছে? তো আমরা যখন এই ব্যাটারি আমার পাওয়ার সিস্টেমের সাথে কি করি, পাওয়ার সিস্টেমের সাথে কানেক্টেড আছে সাপোজ বা কোনো একটা সিস্টেম, এই মাঝে মাঝে কি দেয়, যখন আমার বিদ্যুৎ থাকে না তখন পাওয়ার সাপ্লাই দেয়, আবার আমরা কি চার্জ করি না, চার্জ করি তখন কি পাওয়ার এই হ্যাঁ সিস্টেম থেকে এইদিকে আসে। তো এখানে তার মানে ওই কনসেপ্ট বলতে পারি যে এটা পাওয়ার কনজিউম করছে, মানে এর একটা ব্যাটারি কি চার্জ হচ্ছে। ঠিক আছে? যখন পাওয়ার কনজিউম করতেছিল, আর যখন হচ্ছে তোমার পাওয়ার ডেলিভার করতেছে তখন তো পজিটিভ হচ্ছে। তো পাওয়ারের এই একটা কনসেপ্ট আছে যে পাওয়ার যদি নেগেটিভ হয়, সোর্সের পাওয়ার যদি কি হয় নেগেটিভ হয়, সোর্সের পাওয়ার নেগেটিভ মানে পাওয়ার কনজিউম, আর পজিটিভ মানে হচ্ছে ডেলিভার। আর যদি ভোল্ট এইটাকে হয়, তাহলে ভোল্ট মানে ওইটা, হচ্ছে কি রেজিস্ট্যান্স বা যে কোনো লোড হয়, লোডের হলে পজিটিভ হলে কনজিউম, আর নেগেটিভ হলে পাওয়ার আর দিচ্ছে। নেগেটিভ হলে কি ও ডেলিভার করতেছে উল্টা। ঠিক আছে না? অনেক সময় সার্কিটে দেখা যায় না আর কি আছে, নেগেটিভ আছে। ঠিক আছে? জি তো আর হচ্ছে আর হচ্ছে কিন্তু কোনো এলিমেন্ট আর না। ঠিক আছে? এলিমেন্ট আর না, এই কোনো এলিমেন্ট আর না কিন্তু, আর কখনোই নেগেটিভ হয় না। তার মানে এই আরটা অবশ্যই কি ইকুইভ্যালেন্ট আর, কোনো একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট আর হচ্ছে ওটা নেগেটিভ। এই ইকুইভ্যালেন্ট বের করছি, এই ইকুইভ্যালেন্টটা নেগেটিভ হতে পারে। এটা কখন হবে, যখন এই সার্কিটটা অ্যাক্টিভ সার্কিট হবে। ঠিক আছে না? অ্যাক্টিভ সার্কিট মানে কি, যখন এইটা যখন আমার পাওয়ার কি করবে, ডেলিভার করবে। ঠিক আছে না? কারণ এই লোডে দেখছি লোড যদি নেগেটিভ হয় তাহলে পাওয়ার ডেলিভার করে। ঠিক আছে? তখন এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আর হয়। ঠিক আছে? কিন্তু তাহলে এলিমেন্ট ভাইয়া হিসেবে আর যে কখনো নেগেটিভ রেজিস্ট্যান্স হয় না। পাওয়ার, যে রেজিস্ট্যান্স পাওয়ার ডেলিভার করে সেটা অ্যাকচুয়ালি আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট ওটা কিন্তু এলিমেন্ট আর না। এলিমেন্ট বলতে বুঝতে পারছো তো? এলিমেন্ট মানে আবার রেজিস্ট্যান্স যেতে বলে একটা হুম, সিঙ্গেল আর, সাপ্লাই এলিমেন্ট, ওটা সিঙ্গেল কিন্তু আর একটা বা সার্কিট। যে আরটা হ্যাঁ, নেগেটিভ হচ্ছে সেটা কিন্তু এলিমেন্ট হিসেবে আর না, সেটা ইকুইভ্যালেন্ট একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা। যে মানে হয়তো সার্কিটটা দেখা যাচ্ছে অ্যাক্টিভ 10টা সার্কিট। 5টা এরকম। জি 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 জি। ঠিক আছে? ভাইয়া, আর এই যে লিনিয়ার সার্কিট বলে, লিনিয়ার বলতে কি বোঝায়, আর হচ্ছে লিনিয়ার, নন লিনিয়ার আর লিনিয়ারের নন কনসেপ্টটা লিনিয়ার? খুব ভালো বুঝতে হয়, লিনিয়ার থেকে অনেক ম্যাথ আসে, লিনিয়ার কনসেপ্ট মানে ম্যাথ সলভ করা যায়। তো লিনিয়ারটা দেখি আরেকদিন সামনের দিন পড়াবো না। ঠিক আছে? ওটা একটু লাগবে। জি ভাই। লিনিয়ারিটি হতে হলে দুইটা কন্ডিশন ফিল করা লাগবে, একটা হচ্ছে হোমোজিনিটি, হোমোজিনিটি আর এটা হচ্ছে অ্যাডিটিভিটি। এই দুইটা যদি স্যাটিসফাই করে তাহলে সার্কিটকে লিনিয়ার বলা হবে। আর লিনিয়ার সার্কিট হলে সেটা তাহলে ভাই এটা অবশ্যই খুব সুন্দর বাইল্যাটারাল করে হবে। পড়াই দিন। আচ্ছা এগুলো পড়াবো না, লিনিয়ার বাইল্যাটারাল প্যাসিভ সার্কিট অ্যাক্টিভ সার্কিট এগুলো লাগবে, নাহলে থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। জি জি রেসিপ্রোসিটি থিওরেম শুধুমাত্র হচ্ছে যে প্যাসিভ সার্কিটে ইউজ করা যাবে, অ্যাক্টিভ সার্কিট রেসিপ্রোসিটি থিওরেম ইউজ করা যাবে না। যদি রেসিপ্রোসিটি সার্কিট অ্যাক্টিভ সার্কিট প্যাসিভ সার্কিট না বুঝি তাহলে তো বুঝতে পারবো না। ঠিক আছে? একইভাবে সুপারপজিশন থিওরেম যেমন শুধুমাত্র লিনিয়ার সার্কিটে ইউজ করা যাবে। তো অন্যদিন পড়াবো, আজকের মতো থাকো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু ওকে। আলাইকুম ভাইয়া। আচ্ছা ভালো থাকো। আর
এরপর ওই ক্লাসের লিংক দিলে জয়েন করতে বলো দুই একজনকে, পার্টিসিপেন্ট বেশি হলে ক্লাস আরো মানে ইন্টারেক্টিভ হবে, সবার ভালো হবে শেখার জন্য। জি ভাইয়া। আমারও ডেলিভারি আরো মানে ভালো হবে। আচ্ছা, ওকে, থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।